নাহলে সেরকম হবে ওই সেকেন্ড ব্যাচে কালকে একটা জিনিস পড়াতে গিয়ে এখন ওই সীমা এসছে আবার প্রজেক্ট টাইলের। আর শুভেন্দু বলে একজন আছে, শুভেন্দু সীমাকে চিনিস? বলছে না স্যার, বিদ্যা হাতে বলছি আমি সীমা বলে কাউকে চিনি নি। গৌরবের সেরকম ব্যাপার আছে নাকি? আচ্ছা, প্রথম হেডিং কর ভর কেন্দ্র। ভর কেন্দ্র সম্পর্কে কি জানি আমরা তো জানবো, কিন্তু ভর কেন্দ্র করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু বা রিজিড বডি কাদের বলবো? তোকে যদি জিজ্ঞেস করে তুই এতদিন ফিজিক্স পড়ছিস, বলে তুই এতদিন ফিজিক্স পড়ছিস, দৃঢ় বস্তু কাকে বলে বল। বা দৃঢ় বস্তু মানে কাকে বলে নয়, তাদের আমরা দৃঢ় বস্তু বলতে পারি। কিন্তু নাইনের ছিল ফিজিক্স আমাদের চ্যাপ্টারের শুরুতেই ছিল দৃঢ় বস্তু কি। দৃঢ় মানে কি এটা ভুলে যাওয়ার কিছু আছে? দৃঢ় বস্তু মানে কি? তারপরে বাইরের থেকে বল প্রয়োগ করে যার আকার বা আকৃতির পরিবর্তন করতে পারবি না, সেই দৃঢ় বস্তু। তার এই যে রিমোটটা, এখানে কি করলে তুই যদি বাইরের থেকে বল প্রয়োগ করি একমাত্র কি রিমোটটা গতিশীল হয়ে যাবে, কিন্তু একে কখনো সংকুচিত হবে? কিন্তু একটা স্পঞ্জ, তাকে যদি দুটো হাতের মাঝখানে রেখে চাপ দিস সে কি হবে? ছোট হয়ে যাবে। তাহলে স্পঞ্জটা দৃঢ় বস্তু নয়, কিন্তু এটা দৃঢ় বস্তু। তাহলে বাইরের থেকে বল প্রয়োগ করে যে বস্তুগুলির আকার বা আকৃতির পরিবর্তন করা যায় না তারাই দৃঢ় বস্তু। তাহলে প্রথম ওটাই দেখ, দৃঢ় বস্তু কি, তবে তো ভর কেন্দ্রে যাব। তাহলে বাইরের থেকে বল প্রয়োগ করে যে সকল বস্তু আকার বা আকৃতির পরিবর্তন করা যায় না তারাই মূলত দৃঢ় বস্তু। বাইরের থেকে বল প্রয়োগ করে যে সকল বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করা যায় না তারাই মূলত দৃঢ় বস্তু। হ্যাঁ, হ্যাঁ, লাস্টের ইউনিট তুই ভর কেন্দ্র হিডিং কর, লাস্টের ইউনিট দরকার নেই, ভর কেন্দ্রেই পুরো একটা টপিক চলবে। ঠিক আছে, ভর কেন্দ্র ছোট কিছু নাই, ওয়ার্ডটা দেখতে ছোট। ভর কেন্দ্রে এখন 2-3 দিন ধরে পড়বো। হ্যালো, হ্যাঁ, তো 3 দেরি তুই আর হয়েছে। এবার বল ভর কেন্দ্র সম্পর্কে কার কি আইডিয়া আছে? ভর কেন্দ্র সম্পর্কে কার কি আইডিয়া আছে, কি জানিস সেটাই বল। আমি তো বলছি না যে একদম তোকে ঠিক বলতে হবে, প্রপার কিছু বলতে হবে। ভর কেন্দ্র কি জিনিস? হ্যাঁ, তাহলে কি জানিস বল। তার মানে প্রথম কথা হচ্ছে ভর কেন্দ্র কেন আসলো, আগে বল ভর কেন্দ্রের কথা ভাবতে হলো কেন? এতদিন তো ভর কেন্দ্র ভাবিনি। তার মানে যখন বিন্দু বস্তু ধরা হচ্ছিল, বিন্দু বস্তু ধারণা একদম নিউটনের গতিসূত্রতে বলে গেছিলাম। তাহলে একটা বস্তু যখন বিন্দু বস্তু, যেমন সূর্যের সাপেক্ষে পৃথিবী কি বিন্দু বস্তু, তাহলে যখন তুই বিন্দু বস্তুর কথা ভাবছিলি তখন ভর কেন্দ্র ভাবতে হচ্ছিল না, একটা পয়েন্ট, ওইটাই ভর। এবার তুই ভেবে দেখ, যখন একটা তুই দৃঢ় বস্তু নিচ্ছিস তাহলে বস্তুটা বড়, তাহলে কি এর এর মধ্যে কি তার মাস গুলো বিভিন্ন বিন্দুতে ছড়িয়ে আছে, অনেকগুলো ভর আছে, এবং সেগুলো কি সব এক জায়গায় আছে? একদমই না। এবার তুই যখন কোনো ক্যালকুলেশন করবি তখন কোন ভরটা নিবি, এটা খুব কনফিউশনাল জিনিস। তখন ভাবা হলো যে এমন একটা বিন্দু আমরা কল্পনা করি যে বিন্দুতে ওর সমস্ত ভরটা কেন্দ্রীভূত আছে ধরা হয়, প্রত্যেকটা একটা ভর কেন্দ্র আছে। দেখবি অনেকে এই ছড়ি হয় লাঠিগুলো, লাঠিকে দেখবি আঙুলে করে সোজা দাঁড় করে দেয়। পরিষ্কার কথা হচ্ছে যে ভর কেন্দ্র ব্যালেন্স করতে পারে সেই একমাত্র দাঁড় করাতে পারে। হ্যাঁ, যে ভর কেন্দ্র ব্যালেন্স করতে পারবে সেই দাঁড় করাতে পারে। ওকে, ধর একটা একটা এরকম পেন নে,
পেনটাকে খাতার উপরে রেখে দেখবি তুই যদি বল প্রয়োগ করিস, একমাত্র পেনের মাঝখানে বল প্রয়োগ করলেই পেনটা দেখবি সোজা যাবে। তাছাড়া যে কোনো পজিশনে বল প্রয়োগ কর, পেনটা কিন্তু একটু এঁকে বেঁকে যাবে। তার মানে একটা দৃঢ় বস্তুতে শুধুমাত্র ওর মধ্যবিন্দুতে মানে ভর কেন্দ্রে বল প্রয়োগ করলে তবেই ওর রৈখিক গতি হয়। তাছাড়া যে কোনো বিন্দুতে বল প্রয়োগ কর, ওর কিন্তু ঘূর্ণন গতি হবে। এখান থেকেই তো আমরা ঘূর্ণন চ্যাপ্টারটাই ঢুকবো। তার মানে ভর কেন্দ্র হচ্ছে সেই বিন্দু যেখানে বল প্রয়োগ করলে বস্তুটার রৈখিক গতির সৃষ্টি হয়। তাছাড়া যেখানে হোক দে ও একটু এঁকে বেঁকে কিন্তু যাবে। একমাত্র ভর কেন্দ্রতে তুই যদি বল প্রয়োগ করতে পারিস, যারা থালা ঘোরাই দেখবি, ওই ভর কেন্দ্রের কনসেপ্ট, যবে তুই ভর কেন্দ্র খুঁজে পেয়ে যাবি আঙুলে থালা ঘোরাতে পারবি। তাহলে বেসিক্যালি কি, ওই থালার যে ভর কেন্দ্রটা ওইখানটায় আঙুল রেখে তুই ঘোরাতে পারলেই থালাটা কিন্তু থাকবে। যখনই তুই ভর কেন্দ্র শিফট হয়ে যাবে তখন আর পারবি না। থালা ঘোরাতে পারিস আসুন না, হোস্টেলে থাকিস আর শিখিস নি, এটাই হচ্ছে অভাব। ঠিক আছে, মানে একসময় হচ্ছে থালা ঘোরানো মানে পড়াশোনা ছেড়ে দিয়ে খেতে যাওয়ার সময় আমাদের কি হতো, ডাইনিং হলে যখন যাওয়ার পথে হ্যাঁ একদম দুমদাম থালার আওয়াজ পড়বে। ঠিক আছে, হাত থেকে থালা পড়বে বহুজনের, প্রথম প্রথম তো যারা প্র্যাকটিসে নেই। আবার ওইটাকে মান সম্মানের ব্যাপার, থালা পড়ে যাওয়া মানে। ওইটার জন্য আমার দেখবি পড়ার টাইমে ওইসব বই খাতা সরিয়ে দিয়ে সামনে বালিশ রেখে দিয়ে থালা ঘুরানোর প্র্যাকটিস করতে, যাতে সাউন্ড না হয়। ঠিক আছে, মানে ওটা একটা, হ্যাঁ ওটা অপমানের ব্যাপার। মানে থালা ঘুরাতে পারিস না, ডাইনিং হলে যাচ্ছিস, একটা অপমানের ব্যাপার হোস্টেলে। ওই জন্যই বললাম তুই হোস্টেলে থেকে থালা ঘোরানো শিখিস নি। আমাদের কম্পিটিশন চলতো কে কতক্ষণ। তাহলে তুই একই ব্যাপার, তুই তুই ভর কেন্দ্রটা খুঁজে পেয়ে গেলেই কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, তাহলে ভর কেন্দ্র তাহলে কি বলবো, খুব সিম্পল ডেফিনেশন লিখতে পারি। ভর কেন্দ্রের ডেফিনেশনটা লেখা আছে, দেখিয়ে দিই। আগে দেখ তারপরে লিখবি। তাহলে ইহা কোন বস্তুর মধ্যে এমন একটি বিন্দু যেখানে বস্তুটির মোট ভর একটি মোট ভর কেন্দ্রীভূত থাকে। এখানে একটু বেশি লেখা আছে। তাহলে ইহা কোন বস্তুর মধ্যে এমন একটি বিন্দু যেখানে বস্তুটির মোট ভর কেন্দ্রীভূত রয়েছে ধরে নেওয়া হয়। মানে এই লাইনটাই কি মিন করছে বল? তাহলে বিন্দুটা কি কাল্পনিক বিন্দু, বাস্তবে এর কোনো কিন্তু অস্তিত্ব নেই। তোকে জিজ্ঞেস করতেই পারে ভর কেন্দ্র তাহলে কি, আমরা কল্পনা করি যে ওখানে মোট ভর আছে, অ্যাকচুয়ালি কি থাকে? তাহলে ভর কেন্দ্র একটা কাল্পনিক বিন্দু। কিন্তু কে ভর কেন্দ্রের কনসেপ্টটা কেন নিয়ে এলাম, কারণ একটা বড় বস্তুকে আমরা বিন্দু বস্তু বানিয়ে নিচ্ছি, এই জন্যই ভর কেন্দ্র। ওকে, আর পরের লাইনে দেখ কি বলা হয়েছে না, ওই নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করলে যেদিকে গতির সৃষ্টি হয়, দৃঢ় বস্তুটিকে বিন্দু বস্তুতে দৃঢ় বস্তুটির বিন্দু বস্তুতে বল প্রয়োগ করলে ঠিক একই দিকে গতির সৃষ্টি হয়। তার মানে কি, ওটাই বললাম যে একটা দৃঢ় বস্তুতে ওই নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করলে যেদিকে গতির সৃষ্টি হয়, একটা বিন্দু বস্তুতেও একইভাবে বল প্রয়োগ করলে একই দিকে গতির সৃষ্টি হয়। তার মানে কি, দৃঢ় বস্তুটাকে আমরা কি বানিয়ে ফেললাম, বিন্দু বস্তু। তাহলে ভর কেন্দ্রের সিগনিফিকেন্সটাকে বুঝতে হবে কেন পড়বো। তাহলে একটা বড় দৃঢ় বস্তুকে আমরা বিন্দু বস্তু কল্পনা করার জন্য ভর কেন্দ্র ভেবে থাকি। ঠিক আছে, তাহলে যেটুকু মার্কিং করা আছে ওটা আগে লিখে দাও। এইটা পুরোটাই লিখবি। ওই নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করলে যেদিকে গতি সৃষ্টি হয় দৃঢ় বস্তুটির, বিন্দু বস্তুতে বল প্রয়োগ করলে ঠিক একই অভিমুখে রৈখিক গতির সৃষ্টি হয়। এটুকু আগে লিখে রাখা হয়। কিছু জিনিস লেখা থাক, বই খোলার অভ্যাসটা তো খুবই ভালো পর্যায়ে পৌঁছবে। হ্যাঁ, এইখান থেকে যেটা আন্ডারলাইন করা আছে পরপর লিখে দাও। মাঝের ওই ওই নির্দিষ্ট বিন্দুটা কতটা ডবল হয়ে গেছে ওটাকে বাদ দিয়ে দাও। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, টাইম নিতে ভালো লাগবে। এবং এখান থেকে কিন্তু বারবার বলছি, গোটা ফিজিক্স পড়িসনি পরে উদ্ধার করতে পারবি। আজকের ক্লাস থেকে যদি না পড়িস সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে, আর সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে এরকম যদি অভ্যাস থাকে যে পরের দিন পড়তে আসার আগে পড়বো, হয়তো দেখবি সবই নতুন লাগছে। তার জন্য কিন্তু দায়ী থাকবো না, সঙ্গে সঙ্গে গিয়ে রাত্রে পড়বি। এটা লাস্ট ইউনিট একদম, মানে আজ 7 নম্বরের সিলেবাস আছে, সেখান থেকে কিন্তু কোনো গন্ডগোল যেন না হয়। তাহলে 7 নম্বর কিন্তু
গৌরব গঙ্গায় বিসর্জন হয় সঙ্গে সঙ্গে তো হ্যাঁ কি করছে সৌমদি ফোন বের করেছিস কেন যদি ভালো না লাগে আসিস কেন আগে বলতে হয়েছে লেখা এবার নেক্সট এবার ভর কেন্দ্র মানে শুধু তো ডেফিনেশন পড়ে অ্যাকচুয়ালি কিছু লাভ নেই ফিজিক্সে এবার মায়েরা বোঝ এই ছবিটা দেখ ভালো করে তাহলে ধর আমি এখানে একটা বস্তু নিয়েছি আমি একদম ক্যালকুলেশন ধরে ধরে করাবো মানে আমি ফর্মুলা আগে কিভাবে আসছে দেখাচ্ছি যদিও ফর্মুলা দরকার নেই ফর্মুলা ছাড়াই অঙ্ক করবো এই জিনিসটাকে বোঝ ধর আমি এখানে একটা দৃঢ় বস্তু নিয়েছি আমি স্যার দৃঢ় বস্তুটার মাঝখানে কোনো ভর নেই এখানে কত ভর আছে M1 ডাম্বেল যেমন ভর আর একদিকে কত আছে M2 এবার দেখ আমি ওকে স্পেসিফাই করতে গেলে আমাকে তো একটা নির্দেশ তন্ত্রের সাপেক্ষে স্পেসিফাই করতে হবে তাহলে আমি একটা XYZ নির্দেশ তন্ত্র নিয়েছি আর এটা হচ্ছে মূল বিন্দু তাহলে মূল বিন্দু থেকে M1 এর দূরত্ব কত R1 মূল বিন্দু থেকে M2 এর দূরত্ব কত R2 এবং দেখ মোটামুটি ওর মাঝখানে আমি ওর ভর কেন্দ্র কল্পনা করেছি কত সি ভর কেন্দ্র সেন্টার অফ সিএম বলা রাস্তা থেকে জানবি সিএম মানে ভর কেন্দ্র সিএম মানে চিফ মিনিস্টার ওকে তারপরে এটা এটা সি হলো তাহলে তার দূরত্ব কত নিয়েছি আর সি ওকে এবার খুব সিম্পল ব্যাপার বলা হচ্ছে যে মানে প্রত্যেকটা ভরকে কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব কত ভর ইন্টু দূরত্ব তাহলে এইটার ভর কত M1 কত দূরত্বে আছে R1 প্লাস এটার ভর কত M2 কত দূরত্বে আছে R2 সবগুলোকে দেখ যোগ করলাম এখানে 3 নম্বর কোনো বিন্দু থাকলে তাকেও কি করতাম M3 R3 ডিভাইডেড বাই টোটাল মাস টোটাল মাস কত M1 প্লাস M2 এটা অ্যাকচুয়ালি কি ডিভাইডেড বাই টোটাল মাস না এই ব্যাপারটা হচ্ছে এরকম M1R1 প্লাস M2R2 ইকুয়াল টু কি এখানেও তাহলে কি হবে আর সি বিন্দুতে কত ভর আছে M1 প্লাস M2 ওটাই তো ভর কেন্দ্র বলছি গল্পটা বলি মানে যতগুলো ভর আছে প্রত্যেকটার ভর ইন্টু দূরত্ব যোগ করে ফেললাম ইকুয়াল টু কি ভর কেন্দ্রে মোট ভরটা আছে তাহলে মোট ভর ইন্টু ভর কেন্দ্রের দূরত্ব না মানে দূরত্বের উপরেই তো ডিপেন্ড করবে কারণ তুই ওকে তো মিডিলে নিয়ে আসছিস কেন্দ্রবিন্দুতে আনছিস মানে কি প্রত্যেকটা ভরের দূরত্ব তো মেন তাই না মানে কি ওই বিন্দু থেকে কতটা দূরত্বে কোনো একটা স্পেসিফিক বিন্দু থেকে আমি এটা মূল বিন্দু নিয়েছি আস্তে আস্তে অঙ্ক করতে করতে দেখবি আমি কোনো অন্য বিন্দু বলতে পারতাম সেখান থেকে দূরত্ব দেখতাম মানে এই ফর্মুলাটা একদম ক্লিয়ারলি বুঝে যাবি এরপর আমি একটা অঙ্ক করাবো সেখান থেকে ওকে আপাতত এইটুকু আমি করে ফেল এবার দেখ এইটাকে তো আমি সামেশন দিয়ে লিখতে পারি মানে আমি এটা তোকে বলছি বইতে যেভাবে লেখা থাকে তারপরে আমি ফর্মুলাটা একদম ভেঙে ভেঙে ডাটা দিয়ে বোঝাবো কি হচ্ছে ঠিক আছে এইটুকু আগে লিখে ফেল মানে খাতায় তো অন্তত মেন জায়গাটা লেখা থাক কোনোদিন হয়তো সবকিছু ভুলে গেলাম তখন অন্তত এটাই বাঁচা হবে তাহলে ছবিটা এঁকে এটা করে ব্যাপার দেবাশ্রীটা কোথায় পড়াছিল হ্যাঁ কোন স্যার হঠাৎ করে আছে তো পড়া থাকে না এটাই দিল কটাই ফেলেছে ওখান থেকে শুয়ে পড়তে আসতে পারি ওখান থেকে আবার ঘরে আবার এখানে দিন তো দেরি হচ্ছে কিন্তু হ্যাঁ তোর জন্য লাবণ্য যুদ্ধ করছে সব জায়গা নিয়ে ঠিক আছে এরকম একটা বান্ধবী পাবি তুই নাহলে এসে দেখবি বসার জায়গায় গেছিস লাবণ্য ফাঁকি মারতে পারে কিন্তু এই জায়গাটা ভালো মনটা ভালো ওকে সঙ্গে যুদ্ধ করে জায়গা নিয়ে যেত ওইসব নয় ও গল্প করবো ঠিক আছে
আর মোট ভরটাকে ক্যাপিটাল এম লিখেছি, এগুলো আসবে ওই জন্য সামেশন দিয়ে লেখা হয়েছে। এখানে দুটো ধরেছি, 2 এর জায়গায় 50টা থাকতে পারে, সবগুলোকে যোগ করতে হবে। এবার পরে ওই সামেশনটাই কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন হয়ে যাবে, যেমন কার্যে করেছিলাম। আসবো আস্তে আস্তে, এই ভর কেন্দ্র খুব ধীরে সুস্থে পড়তে হবে, এ তাড়াহুড়ো করলে নিজেদের ভর কেন্দ্র খুঁজে পাবি না। এইটুকু আগে লিখে ফেল, একদম যেভাবে বলছি কথা শোন, ভালো লাগবে। এইটুকু লেখা হয়েছে। এবার বল একই জিনিস কি আমি যদি বলি এক্স অক্ষ বরাবর কি হবে, এটা এটা তো কি এক্স ওয়াই জেড নিয়ে, যদি এক্স অক্ষ বরাবর হয় তখন কি লিখবো, মানে যে ভর কেন্দ্রটা নিচ্ছি তারও তো এক্স ওয়াই জেড 3টে কোঅর্ডিনেট থাকবে, তাহলে তার এক্স কোঅর্ডিনেট কত, m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, স্ট্রাকচারটা বল। y কোঅর্ডিনেট কত হবে, m1 y1 প্লাস m2 y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, z কোঅর্ডিনেট কত হবে, m1 z1 প্লাস m2 z2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে x y z 3টে লিখে ফেল, একই হবে। আটটা মানে কি কমন, এবার x কত y কত z কত লিখে রাখ, তারপর নিউমেরিক্যালে যাও। নিউমেরিক্যালটাই আমি 10 মিনিট নেব, সব রকম ভাবে ওই যেগুলোকে আমরা ফর্মুলা বলি সেই ফর্মুলা গুলোকে ক্যালকুলেট করব। আগে এটা লিখে নে, তখন বুঝতে পারবি আসল ভর কেন্দ্র বা এগুলো কেন কি কেন লিখছি, এটা হচ্ছে গরমটা। হ্যাঁ মানে যদি 1D তেই বলে তখন ওই জন্য এক্স বসিয়ে দেবো, যদি ওয়াই বরাবর পরে তখন ওয়াই বসাবো। 3টে 2D তে তার মানে কি তোকে এক্সটা বের করতে হবে ওয়াইটা বের করতে হবে, তারপরে কমা দিয়ে এক্স কমা ওয়াই করতে হবে। আর একটা বিন্দু মানে কি তাকে হয় একটা দিয়ে স্পেসিফাই করা যায়, হয় দুটো, নাহলে 3টে। আমাকে যে আমি নিউমেরিক্যালে আসবো আস্তে আস্তে করে বুঝতে পারবি, ফর্মুলা দেখে অ্যাকচুয়ালি কিছু বোঝা যায় না। এখন তোদেরও বোরিং লাগছে, ফিজিক্স তখনই ভালো লাগে যখন ওটাকে ভেঙে বুঝবি। এখন আমি বইতে যা করা থাকে সেটাই করালাম, এরপরে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বা কিভাবে ভর কেন্দ্র ক্যালকুলেট করবো, খুব একটা যে ফর্মুলা কাজে লেগে যাবে সেরকম ব্যাপার নয়, ফর্মুলাটা সোজাই, অরিজিনটা বুঝে গেলেই হবে। এক্স ওয়াই জেড 3টে লিখেছিস, এই অঙ্কটা থেকে আমরা পুরো ব্যাপারটা বুঝবো। এখানে কি বলেছে, একটা রড, ওই একদম শুরুর কোশ্চেনটা দেখ যেটা তুই থিওরিতে লিখেছি, একদিকে m1 একদিকে m2 ছিল, আমি একদিকে নিয়েছি 5 কেজি একদিকে নিয়েছি 6 কেজি, টোটাল রডটার দূরত্ব কত, 22 মিটার। তাহলে বলেছে ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করো, ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করো। আগে কোশ্চেনটা লিখে নাও, কোনো ফর্মুলায় না গিয়ে আমি তোকে ভর কেন্দ্রের অবস্থান দেখাবো। কোশ্চেন লিখে এই ব্যাপারটাকে আমি তুলে নিয়ে চলে যাই ওই স্ক্রিনে, তাহলে সুবিধা হবে, কেননা লেখা টেখা আছে তো, এটা লেখা গেছে তো, নিয়ে যাই। গৌরবের নাকি আবার নাহলে চোখ খারাপ হয়ে যায়, যত ওর সমস্যা, আমি সিরিয়াল দেখলে ওর চোখ খারাপ। এখন মোটামুটি গৌরব তাহলে কোন সিরিয়ালটা ভালো চলছে, হ্যাঁ? কি বলতো, হ্যাঁ অঙ্কন তো দেখে আমি জানি। আচ্ছা এবার এদিকে ভালো করে মন দে, ভালো করে বোঝ একদম, কোনো দিকে মন দিবি না, নাহলে কিন্তু বারবার বলছি কিছুক্ষণ পরে মানে আধ ঘন্টা কি 1 ঘন্টা পরে কেমন একটা লাগবে সে কি পড়াচ্ছে, ঠিক আছে, ভালো করে কথা শোন। এখানে আবার 3টে পজিশন, ভালো করে দেখ, একটা 5 কেজি, একটা 6 কেজি, একটা ভর কেন্দ্র, ওর অবস্থান আমি জানি না কিন্তু 3টে পজিশন। সবসময় এরকম কোশ্চেন এলে কোনো একটা পজিশনে তোকে আগে দাঁড়িয়ে যেতে হবে, আর তুই তো কোথাও থেকে একটা হিসেব করবি না, তার 5 কেজিতে তুই দাঁড়িয়ে আছিস, আর একটা স্পেসিফিক পয়েন্ট দরকার, আমি বারবার বলছিলাম ওখানে যেমন কি মূল বিন্দু নিচ্ছিলাম, তাহলে ধর আমি এখন 5 কেজিতে দাঁড়িয়ে আছি, তাহলে আমার কথা অনুযায়ী 5 কেজি বস্তুটা আমার থেকে কত দূরত্বে আছে, 5 কেজির বস্তুটা আমার থেকে কত দূরত্বে আছে, 0। তাহলে আমি কি বলেছি, ভর ইন্টু দূরত্ব খালি যোগ করবো, তাহলে কি হবে 5 × 0, কথা বলবো ভালো।
নাকি না? এবার আমি ধরে নিচ্ছি যে ভর কেন্দ্রটা কত দূরত্বে আছে, এটা তো ধরতে হবে, এটাই তো ক্যালকুলেট করবো। কত দূরত্বে? এক্স। এবার আমাকে বল আমার থেকে 6 কেজির বস্তুটা কত দূরে আছে? একই দিকে হিসেব করছি তাহলে যোগ, মনে রাখবি একই দিকে হিসেব করছি মানে যোগ। যদি উল্টো দিকে হিসেব করতাম বিয়োগ বসাতাম, কারণ আমি মাঝখানে আছি, দুদিকে হিসেব করবো, তাহলে একটা প্লাস একটা মাইনাস, কোনটা প্লাস মাইনাস তুই ঠিক করবি। এবার কি প্লাস এক্স এর দিকে গেলে প্লাস করবো, মাইনাস এক্স এর দিকে মাইনাস করবো, কনফিউশন কম হবে। তাহলে পরেরটা কি হবে? প্লাসই হবে। কত কেজির বস্তু? 6 কেজির বস্তু কত দূরত্বে আছে? 22 ইকুয়াল টু, এবার বল পুরো ভরটা কোথায় আছে? এখানে কত ভর আছে? 11। 11 কেজির বস্তু কত দূরত্বে আছে? এক্স বের করে নেবো। এখন ফর্মুলা, ওইটাই ফর্মুলা করে লিখেছিস ভেবে দেখ, ওইটাকেই তুই লিখেছিস m1x1 প্লাস m2x2 ইকুয়াল। কনসেপ্টটা বলছি, ফর্মুলা এমনি মনে থেকে যাবে। এবার আমি প্রত্যেকটা বিন্দু থেকে দেখাবো, শুধু এটাই নয়, এটাকে ক্যালকুলেট করে না এক্স কত আসছে, তাহলে এটা তো জিরোই হয়ে গেল। এক্স ইকুয়াল টু কত হলো? 6 ইন্টু 22 ডিভাইডেড বাই 11, তাহলে কত? 12 মিটার, নাকি না? 11, 5 প্লাস 5, মোট ভর তো, মোট ভর কোথায় আছে? সেন্টার অফ মাসে আছে। তাহলে 11 কেজি আমার থেকে কত দূরে আছে? এক্স দূরে, এটাই বসি। একটু আমার কথা ভালো করে শুনবি, লোকজন হলে মারাত্মক কঠিন জিনিস, মারাত্মক কঠিন কঠিন অঙ্ক করবো, কিন্তু ভালো করে শোন, হয়ে যাবে। এবার দেখ, আমি 6 কেজিতে দাঁড়িয়ে আছি, হতে পারে। তাহলে আমি যদি এটা এক্স হয়, আমি এইভাবেই রাখি, এটা যদি এক্স হয়, এটা কত আসবে? 22 মাইনাস এক্স, এই তো। এবার আমি 6 কেজিতে দাঁড়িয়ে যদি ব্যালেন্স করি ভাব, তাহলে প্রথম কত হবে? 6 × 0, এটা একই দিকেই যাচ্ছি, তাহলে কি হবে? প্লাস 5 × 22 ইকুয়াল টু 11 × 22 মাইনাস এক্স। এক্স এর ভ্যালু একই বেরোবে, এক্স এর ভ্যালু একই বেরোবে। তার মানে এরকম কোনো ফিক্স নয় যে স্যার বলে যে বাম দিকেই আমাকে হিসেব করতে হবে, আমি যে কোনো জায়গা থেকে ব্যালেন্স করতে পারি। অ্যান্সার একই, আমি এক্স তো রেখেছি। হ্যাঁ, আমি যদি এদিকটা এক্স ধরতাম তাহলে অ্যান্সারটা কত আসতো? 10 আসতো। আমি তো এটাকেই এক্স ধরে রেখেছি, তাহলে 12ই আসতো। সবগুলোকে করে রাখবি একদম কেস লিখে লিখে, মানে একই উত্তর আসুক কিন্তু হিসেবটা কেমন আসে। তারপর আমি সেন্টার অফ মাসে দাঁড়িয়ে ব্যালেন্স করবো। ফর্মুলা কিছু নেই, বাস্তব ফিজিক্সটা বুঝতে হবে তবে। আর শুধু ফর্মুলা ধরে করাতে গেলে না তোরাও বোর হয়ে যাবে, এটা যে বড় কথা। তাই এটা যতটা ভালো লাগলো, আগের যখন লিখছিলি তখন ভালো লাগছিল, কি হচ্ছিল। এবার মিডিলে দাঁড়িয়ে ব্যালেন্স কর, কেস 3, কেস 3। এবার কোথায় দাঁড়াবি তুই? সেন্টার অফ মাসে দাঁড়াবি। তিনটে বিন্দুর যে কোনো জায়গায় আমি হিসেব করতে পারি। তাহলে এখানে যদি তুই দাঁড়িয়ে থাকিস, দেখ কোনটা, এইটা, এই তো 6, আমি এখানেই ছিলাম, তাহলে 6 কেজির বস্তুটা আমার থেকে কত দূরত্ব? 0, প্লাস 5 কেজির বস্তুটা কত দূরত্ব? 22 ইকুয়াল টু 11টা কত দূরত্ব? 22 মাইনাস এক্স। এখান থেকে এক্স বের কর, একই আসবে কর, শুনেই তো, মানে এটা আর একটা লাইনের ব্যাপার। তাহলে এটা কত হচ্ছে? 22 মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে? তাহলে এক্স সমান কত হবে? 22 মাইনাস 10, কোথায়? না মাইনাস করতাম না, তখন এক্স এর ভ্যালু 10 আসতো। না না, আমাকে কোনটা বলেছে কার থেকে দূরত্ব? তখন 6 থেকে দূরত্ব হতো 10, তাহলে 5 থেকে 12 হতে কি যায়? আমি যেটা এক্স ধরছি সেটাই তো ভর কেন্দ্র থেকে দূরত্ব। আমি ধরেছি 5 কেজিটা ভর কেন্দ্র থেকে এক্স দূরত্বে আছে। আমি যদি এইটাকে এক্স ধরতাম তখন আমার আসতো 10, তখন 6 কেজি 10 দূরত্বে আছে, তাহলে 5 কেজি কত হতো? 22 মাইনাস 10, সুবিধা নেই তো। মাঝে তো ভর কেন্দ্র। ওকে, এবার দেখ তুই যদি মিডিলে থাকিস, তুই যদি এখানে থাকিস তখন কি হবে?
এটা দেখ, তাহলে আমি এই দিক থেকে প্লাস ধরছি, তাহলে 6 কেজির বস্তুটা কত দূরত্বে আছে? 22 - x। এটা যদি প্লাস হয় এদিকের হিসেবটা কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস কেন্দ্রে রাখবে। তাহলে এই দিকটা যখন হিসেব করবো কত? 6 × 22 - x মাইনাস, এটা উল্টো হবে 5 × x = 0। আমি ভর কেন্দ্রে দাঁড়িয়ে, তাহলে উত্তর কি আসবে? তার মানে যে কোনো জায়গা থেকে ব্যালেন্স করতে পারি, ফর্মুলা গুলি না। অভ্যাস হয়ে গেলে তখন ফর্মুলা এমনিও চলে আসবে। মানে 1D তে তো ফর্মুলা লাগবে না, 2D যখন যাবি এক্স ওয়াই আলাদা করে বের করতে হবে, তখন ফর্মুলা দিয়ে ইজি হয়ে যাবে। 1D ফর্মুলা গুলি মার, তিনটেই লিখে রাখ। এবার দেখ এইগুলোকেই কি বলে জানিস তো? এবার দেখাচ্ছি। তুই যখন বই খুললি শর্ট ট্রিক, এবার আসবি শর্ট ট্রিক কোথায় আছে, এগুলোতেই শর্ট ট্রিক বলবি। ধর এই মাসটা M1, এই মাসটা M2, এই দূরত্বটা আর, এটাকে ধর এক্স লিখেছি, যেটা সেটাকে লেখা থাকবে কত? R1। কত লেখা থাকবে? R2। এবার দেখ এই যে আমি লাইনটা লিখেছি না, তার মানে কি লিখে? R1 সমান M1 থেকে যখন দূরত্ব দেখবি তখন কি M2 × R বাই M1 + M2। এটা শর্ট ফর্মুলা জানিস তো, ভর কেন্দ্র বেরিয়ে যাবে। দেখ এটাই করেছি, ভালো করে দেখ। M1 থেকে দূরত্ব মানে কি না, যেটা থেকে দূরত্ব বের করবি অন্যজনের ভর ইন্টু মোট দূরত্ব বাই মোট ভর। তাহলে R1 সমান কত? M2 × R বাই M1 + M2। তাহলে R2 সমান কি হবে? ওটাই সেকেন্ডে করেছি দেখ, M1 × R বাই M1 + M2। এইগুলোকেই বলবি শর্ট ফর্মুলা শিখে গেছি। কি শর্ট ফর্মুলা? কিছুই নেই, ওটাই ক্যালকুলেশন। ওই জন্য আমি তোকে ক্যালকুলেশন দেখালাম, তারপরে ফর্মুলা দেখালাম, তাহলে কি ফর্মুলা সহজে মনে থাকে। আমি তো প্রথম থেকে সেভাবেই পড়াই দেবো। ওকে। আর এই শেষেরটা তো আরো মজাদার, এটা কি বল দেখি? M1R1 সমান M2R2, এইভাবে বেরিয়ে যেত, মানে ক্লাস 7 এর অনুপাতের অঙ্ক করতাম। তাহলে M1/M2 সমান কত? R2/। তাই তো হওয়ার কথা, যার ভর কম তার থেকে বেশি দূরত্ব হবে, যার ভর বেশি তার থেকে কম দূরত্ব হবে। তাহলে ভর কত ছিল? 5006। তাহলে 5006 অনুপাত করে নে। তাহলে একটা ভগ্নাংশ কত হবে? 5/11, একটা 6/11। ওই অনুপাতে দূরত্ব বের করবে ব্যস্ত অনুপাতে। ক্লাস 7-8 এর ওই আসামটা দার্জিলিং ছায়ের অঙ্ক, ভগ্নাংশ। সবসময় মানে কি ভরের সঙ্গে দূরত্ব ব্যস্ত অনুপাতে যাবে। তাহলে তুই 22, মানে এইটুকু সায়েন্সে পড়ছি আমাদের আছে 22 তো, তাহলে 6, 5, 11 হয়, 2 গুণ হবে। তাহলে 5-এর থেকে দূরত্ব কি হবে? বেশি হতে হবে। তাহলে 5-এর থেকে 12, 6-এর থেকে 10। এর জন্য এমসিকিউ তে আবার বসতে হবে, কোশ্চেন পড়বি উত্তর দাগ মারবে, হ্যাঁ কি না? হয়ে গেছে। তাহলে এই তিনটেই বক্স করে রাখ, তিনটেকেই আমরা বলি শর্ট ফর্মুলা। শর্ট ফর্মুলা বলে কিছু হয় না। এবার আমি বারবার বলেছি, যেগুলো খুব কমপ্লিকেটেড সেগুলো আমিও তোদেরকে ট্রিক শিখিয়ে যাই, যে একটা অঙ্ক করতে 5 মিনিট লেগে যাবে, সেটা তুই ট্রিক শেখ। যেটা বোঝার জায়গা আছে সেটাই ট্রিক শিখে লাভ নেই। সবই যদি ট্রিক করিস তাহলে ফিজিক্সটা কি শিখ। কারণ কিছু কিছু ছোট তোকে ট্রিক শিখতেই হবে, ক্যালকুলেশনের চক্করে আবার সব পড়ে গেলে পরীক্ষায় পারবি। তুই একটা অঙ্ক 10 মিনিট ধরে করছিস, ওখানেই তো শেষ হয়ে যাবে। ওই অঙ্কটা করতে গিয়ে দেখবি 20টা অ্যান্সার করে দিয়ে তুই পরীক্ষা দিয়ে চলে যাবে, লাভ আছে? তোকে কি বড় ফিজিক্স বলবে কেউ নাকি? বলবে না। আলটিমেট দিনের শেষে নাম্বার পেতে হবে। ফ্যানটা একটু ওদিকে ঘুরিয়ে দে, আমার সময় একটু সুবিধা হবে। হ্যাঁ, হয়েছে, হয়ে গেছে তো, ব্যাস। বুঝে শুনে দেখা যাক। এটা দৌড়াও, বুঝতে পেরেছিস না পারিসনি? বাস, তাহলে পরের উত্তরটা কিন্তু তোকেই বলতে হবে। এরা কে? ও বুঝতে পারিনি, ও বলবে। তুই কি ওর বউ নাকি? বলতে হবে সব। ও বুঝতে পারেনি, ও বলবে, মহা মুশকিল। সিরিয়াল দেখে দেখে কেমন হয়ে গেছিস তুই এটা। নেক্সট, এবার বাকি কাজ তোদের। আচ্ছা, এটা এটা আগে বল দেখি, কোন বস্তুর ভর কেন্দ্র
বস্তুটার বাইরে থাকতে পারে? কোন বস্তুর ভর কেন্দ্র বস্তুর বাইরে থাকতে পারে? তাহলে রিং নে, ভর কেন্দ্র কোথায়? রিং এর ভর কেন্দ্র কোথায় আসবে? কেন্দ্রে। সেখানে রিংটা আছে কিছু? সোজা কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, তার লোক যে জানতে হবে ভর কেন্দ্র বলছিস, বল দেখি কোন বস্তুর ভর কেন্দ্র বস্তুর বাইরে থাকতে পারে? তুই বলবি নেই। কচি কি যে পড়াশোনা করছিস তুই! ওরা ওদের দোকানে বসছে, বলো বল দেখি এটা। ওরা তোমার তাড়াতাড়ি বলো তো, ফালতু কখন, ঠিক আছে? বিয়ের সময়, ঠিক আছে? তাহলে ভুলভাল ওষুধই মেরে দেবে লোককে। গৌরব, প্রেসক্রিপশন পড়তে পারিস? হ্যাঁ, না ভুলভাল ওষুধ দিয়ে দিবি। দেখ, এইরকম তিনটে বস্তু রাখা আছে, এটাই কোশ্চেন। তাহলে বলছে ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করো। ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করো। আগে ছবিটা দেখ, এইরকম কোশ্চেন এলে এখানে কিন্তু আবার ওই আগের মতো ভাঙতে যাবি না, তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। কারণ কি, প্রত্যেকটা 1D তে তুই বের করবি, তারপর 2D তে যাবি, এটা অনেক চাপে। এরকম কোশ্চেন হলে কি করবি? এরকম কোশ্চেন হলে আগে এই তো এইগুলো তো কোঅর্ডিনেট। তাহলে আমাকে আগে বল, এইটা কত? x1 y1। এটা কত? x2 y2। ওপরেরটাকে x3 y3, এইভাবে নোটিফাই করে দে। বুঝতে পারি তো, এটা নিচে নিচে এরকম লেখ, প্রথম যখন করছি এটা কত? x1 y1। এটা x2 y2। এটা x3 y3। এটা তো 2D, তার মানে কি এর দুটো জিনিস বেরোবে। এবার একটু ফর্মুলা গুলো কাজে লাগাবে। ফর্মুলা কিভাবে আসছে বুঝে গেছিস? এক্সসিএম আসবে, ওয়াইসিএম আসবে। এক্সসিএম কি লিখেছিলি বল? m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3। তাহলে এখানে কি হবে? m1 x1 কত? 0, x1 তো 0, প্লাস m2 x2 কত হবে? 2 2 4, m2, এটা x2, m2 x2, প্রথম একটা x তারপর একটা y, প্লাস এখানে আবার কত? x কত? 0 তো, এটাও 0, ডিভাইডেড বাই মোট ভর। কিছু নেই, মানে দু একটা করলে বলবি ধর এইটাকে আবার কঠিন বলে লোক। 3 দিয়ে 5 একে কত? 5। তাহলে এক্সিএম কত আসছে? 5। দেখ বোঝা গেল কি? প্রত্যেকটা যে কোঅর্ডিনেট দেওয়া আছে, তুই কোনটাকে x1 কোনটাকে x2 লিখলি তোর ব্যাপার, কিন্তু প্রত্যেকটার কোঅর্ডিনেট লিখে দিবি, একটা 1, একটা 2 দিয়ে, একটা 3 দিয়ে। এবার তোর ফর্মুলা কি ছিল? এক্সিএম সমান, দেখ m1 x1 প্লাস এক্স কোনটা, যে দুটো বিন্দু দেওয়া থাকবে প্রথম একটা। তাহলে 1 কেজির বস্তুটার এক্স কত? 0, তাহলে ওটা 0 হয়ে গেল। m1 x1, m2 x2 কত? 2 × 2 কত? 4, m3 x3 কত? উপরে দেখ, আবার 0, ডিভাইডেড বাই মোট ভর। মোট ভর কত? 2 × 1 = 3, আর ওখানে 3 কত? 6। এই তো ব্যাপার। তো বললো, বোঝা গেছে তো? আগের ক্লাসের সঙ্গে কোনো লিঙ্ক নেই, তুই যদি ভেবে বসে থাকিস আগের ক্লাসের সঙ্গে লিঙ্ক আছে তাহলে বুঝতে পারবি। তাহলে ওয়াইসিএম একই রকম বের করবে। একটু কথাগুলো ভালো করে শোন, মজা পেয়ে যাবি। তাহলে প্রথম একটা কথা হবে ওয়াইসিএম 0, তারপরটা 0, তারপরে কত? 9, ডিভাইডেড বাই 2। তার মানে এটা যখন অ্যান্সার লিখবি, অ্যান্সারটা কেমন লেখা হবে? 2 এর 3 কমা দিয়ে। সবাই বুঝেছিস তো? এখন সমস্যা আছে? কি সমস্যা বল? কিছু সমস্যা নেই, শুধু এক্স ওয়াই, এখানে যদি জেড থাকতো তখন তিনটা বের করতাম। তো কোঅর্ডিনেট দেওয়া আছে, প্রথম একটা এক্স হয়, পরেরটা ওয়াই হয়, তিনটে আলাদা নাম দিয়ে দিয়েছি 1 2 3 4। এবার তো m1 x1 m2 x2, মানে এক্স যখন করবি সব এক্স গুলো নেবো, ওয়াই যখন ক্যালকুলেট করবো সব ওয়াই গুলো নেবো। এই তো ব্যাপার। সৌরভ বাবু, ক্লিয়ার তো? সৌরভ বাবু, হ্যাঁ, ক্লিয়ার?
ওর বাবু ক্লিয়ার বলে দিয়েছে, দেখা যাক পরেরটা কি। তাহলে সেকেন্ডটা কিন্তু দেবাশ্রীটা বুঝেছিস, বায়োলজি পড়ার জন্য ফিজিক্স দেরি করে যাচ্ছে, হ্যাঁ তা আমার তো 50 বার বাড়ি যেতে হবে। কি আছে, মানে আজকে বাইরে দিতে নাকি তোকে কি করা হতো নাকি, গিলে পাঠিয়ে দেওয়া হতো? 4:30টায় পড়া শেষ, সোজা কথা 5টা এখানে পড়ায় ঢুকতে হবে, ওর বাড়ি গেছে। ওই দিয়ে টোটোওয়ালার সঙ্গে গল্প করতে করতে যাবে, আসলে দেরি করবে। আজকে টোটোওয়ালা গল্প করেনি? সঙ্গে লাবণ্যকে নিয়ে যাবি মাঝে মধ্যে, আর পৌঁছানো হবে। লাবণ্য নির্ঘাত বাসে যায়। হ্যাঁ, এ বাস। না না, তবুও বাসে থাকবি, জীবনটা বেঁচে থাকবে। দেখ, প্রথম কথা হচ্ছে, এই যে টোটো ফোটো ধাক্কা মারছে বলছি না, সব থেকে গন্ডগোল এই টোটো গুলো। দেখবি হঠাৎ করে থেমে আছে, হঠাৎ করে শব্দও তো হয় না, টাট করে দেখবি রাস্তায় বেরিয়ে যায়, ঠিক আছে? মানে দেখবেও না আশেপাশে কে যাচ্ছে আসছে। এখন অ্যাক্সিডেন্টের মেন এই রাস্তা দেখি একটু একটু করে কাঁচ পড়ে আছে সব টোটো। এখন এই কোশ্চেনটাই মন দিয়ে, এখানে প্রত্যেকটা বাহুদেরকে বলে দিয়েছে এ কেন্দ্রের অবস্থা। 3 কেজি আর 2 কেজি, ওটা তোকে বসাতে হবে, আমি বাহুদেরকে দিয়ে দিয়েছি। আমি কি সবসময় তোকে একই অঙ্ক দিই, একবারও দেখেছি? নতুন কিছু তো থাকবে, নাহলে করে কিলাম, নাহলে করে কিলাম। আরে স্থানাঙ্কতে কি অসুবিধা আমাকে বল তুই। আসুন এবারে দিকে মধ্যে, তুই ধর এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিস সেখানে, তাহলে এখানে ওয়াই স্থানাঙ্ক কি চেঞ্জ হচ্ছে? তাহলে এটা স্থানাঙ্ক কত হবে? A0। সবসময় যে দিয়ে দেবে তো কথা নেই। এবার এটার যখন স্থানাঙ্ক করবি ভেবে দেখ, তোকে কি করতে হবে বল, এক্স বরাবর কত যাচ্ছিস? হাফ যাচ্ছিস তো না? তাহলে এটার এক্স কোঅর্ডিনেট কত হবে? A/2। আর ওয়াই কোঅর্ডিনেট কত হবে বলতে কি, এটার উচ্চতা। না মানে অবশ্যই এটা এটা কি হবে, এটাকে হাফই তো ছেদ করে। তুই এটা যখন মধ্যমা ছেদ করে পুরোপুরি হাফই তো হয়, সমবাহু ত্রিভুজ নিয়ে যাবে। যদি অন্য কিছু হতো আলাদা কথা, সমবাহু ত্রিভুজ। অন্য কিছু হলে তখন না হয় পুরোপুরি হাফ করতো না। সমবাহু ত্রিভুজ মানে কি, মিডিলেই ছেদ করছে। তাহলে আমার এইটা এক্স কোঅর্ডিনেট কত, আমরা কোঅর্ডিনেট পড়ে এসেছি আগে, এক্স বরাবর কত গেলাম? A/2। নেক্সট ওয়াই বরাবর যাচ্ছে মানে তো উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা কত ছিল? √3 A/2। 3টে কোঅর্ডিনেট হয়ে গেল। এবার বসিয়ে দেব ফর্মুলা। একদম ধীরে সুস্থে বসালি, উত্তর যেন মিলে যায়। আগের মতনই একদম x1 y1 x2 y2 সব লিখে ফিজিক্সে মারা গেল। নিউমেরিক্যাল করলেই ফিজিক্স বুঝি। ভেক্টর পড়াশোনা চলছে তো? সম্ভবত, সম্ভবত নয়, অ্যাকচুয়ালি ওটাই। এটা হচ্ছে আজকে কি বার?
15 দিন মতো হতে যায়। আজ মঙ্গল তো, পরের মঙ্গলে, আজকে মঙ্গলবার তো, পরের মঙ্গলে আবার কি পিছিয়ে দিই। ওটা ওটা রেডি আছে, রেজাল্টটা দেবো দেবো দেওয়া হচ্ছে। ওটা হচ্ছে পাশে কমেন্ট করে লিখতে হবে, তো টাইম যাবে। খাতা রেডি হয়ে গেছে, রেজাল্টটা। আরে ভেক্টর তো 50% পড়াই ছিল, আর 50% নিয়ে অত সময় নিলে হবে? ভেক্টরে তুই কোথায় কোথায় অসুবিধা সেটা বল, রিভাইজ তো সিলেবাস শেষের পরে যাবে। মেন কথা দেখ, সিলেবাসটা শেষ হয়ে গেলে তুই মানসিক ভাবে শান্তিতে থাকবি, তারপর তো রিভাইজ হবে। এবার সিলেবাস বাকি রেখে যদি রিভাইজ ক্লাসে যাই, তোর একটা সব টেনশন থেকে যাবে, সিলেবাস এখনো শেষ হয়। এটা বড় কথা। আর সিলেবাস শেষ হলে দেখবি একটা আমরা আলাদা কনফিডেন্স পাই যে হ্যাঁ, প্রত্যেকটারই ছোট। তোর কোথায় সমস্যা আগে বল। আর প্রথমটা মানে ব্যাপারটা হচ্ছে, প্রথমে সিরিয়াস হতে হতেই সময় চলে গেছে, তাই তো? মানে একমাত্রিক মানে প্রথম কথা হচ্ছে একমাত্রিক গতিপথি থেকে ঠিকঠাক হয়েছে, একক মাত্রাটা সোজাই ছিল। আর যত গন্ডগোল হয়েছে ভেক্টর, সেই পরীক্ষা শেষ হয়েছে, সিরিয়াস হতে হতেই ভেক্টর শেষ হয়ে গেছে, তাই না গৌরব? এটা কত এসছে বল? কত? 7a/12। আর একটা কোঅর্ডিনেট 4। করি তো বল। 7a/12, এই তো লিখে দিই। এই দুটো কোঅর্ডিনেট এসছে, তাই তো? সবার এসছে তো, এক্সিএম হয়েছে। এবার নেক্সট এটা কর। আরে যা করাচ্ছি ওর বাইরে কিছু কোশ্চেন দেবে না, আমি সব জিওমেট্রিক্যাল ক্লিয়ারই করে যাবো। এই দেখ, বলে দিও, এবার চুপ করে গেল। কি জিজ্ঞেস করছিস বলবি তো? আমার মুশকিলের কথাই শুনবো না এবার থেকে আমি। আমার বিরক্ত লাগে এটা। মানে তুই একটা জায়গায় আমি শুনতে পাইনি, তুই কথাটা বলবি, এটা কথা বলে দিয়ে তারপরে চুপ করে গেলি। যথেষ্ট বিরক্তিকর, মাথা গরম করাবি না আমার এরকম। হয় কথা বলবি না একদম, আর বলবি তো স্পষ্ট করে বলবি। বহুবার থেকে বলেছি কথাটা। এখানেও বলে দিয়েছে এটা একটা বর্গক্ষেত্র, যার বাহুর দৈর্ঘ্য একই রকম, ভর কেন্দ্র বের করে নাও। এগুলো মূল বিন্দু নয়, তুই একই রকম কোঅর্ডিনেট গুলো লিখ না। আমার এইটাকে জিরো, কোনো একটাকে জিরো জিরো ধরুন। হ্যাঁ, তাহলে এটাকে জিরো জিরো ধরে নে, তার সাপেক্ষে বাকিগুলো বসিয়ে দে। এটা কত হলো? A0। তুই তো হেঁটে যাবি, এখান থেকে হেঁটে গেলি, এটা এ গেল। আর এখান থেকে এ গিয়ে তুই যখন এখানেও এ যাবি, এটা কত হবে? এ আর এ। আর এখানে কি হবে বল? এটা এক্স কোঅর্ডিনেট 0, ওয়াইটা এ। এই তো। তুই নিজে তো ভাববি যে আমি এটা এটা দিয়ে হেঁটে গেলে আমার কত পথ চলবো। চারটে স্থানাঙ্ক বসিয়ে দিলে এরপরে আর কিছু নেই।
কত কত এসছে এল বাই এ বাই টু মানে আসলে এই টাইপ গুলো বোঝা গেছে আর এটা অন্যরকম যায় মানে একই রকম ত্রিভুজের মতনই দেবো তোকে কি বলবে সেটাতে আসছি ধর এটা হচ্ছে টুয়েলভ দৈর্ঘ্যের এটা হচ্ছে এল দৈর্ঘ্যের এইটার ভর দিয়ে দিয়েছে এম তাহলে এটা এটা তো দেবে না কিন্তু তোকে তো বুঝেই নিতে হবে কাপড় যদি টুয়েলভ দৈর্ঘ্য হয় টু এম হবে একটাই ভর দেবে তাহলে তোকে বলছে ভর কেন্দ্রের অবস্থা না, কিছু কিছু ব্যাপার নেই কিছু ব্যাপার নেই দেখ এরকম যদি দেয় রড আবার সেই একই গল্প তুই প্রথম হচ্ছে এটার কোঅর্ডিনেট তুই বের করতে গেলে কারণ এটার তো এমনি একটা দৈর্ঘ্য আছে তুই এক হচ্ছে করতে পারিস এটাকে জিরো জিরো ধরে যেমন হিসাব করি বা আরেকটা আমি টাইপে যাচ্ছি সব রকম টাইপ শিখে রাখা ভালো এটাকে এরকমও আমি করতে পারতাম দেখ এইটা এল দৈর্ঘ্যের রড তো তাহলে এর ভর কেন্দ্রের অবস্থান কোনটা এটা তাহলে এটা স্থানাঙ্ক কত হবে এল বাই টু জিরো এর ভর কেন্দ্রের অবস্থান কোনটা এইটা এটা কত হবে জিরো এল জিরো এল কারণ এটা ওয়াইতে আছে তারপরে তুই এম ওয়ান অ্যাকশন বসিয়ে দে কারণ এগুলো এমনি দৃঢ় বস্তু আগেরটা কি ছিল রেখা ছিল এটা দুটো রড নিয়েছিস তার একটা ভর আছে তাহলে তার ভরটাকে তো মিডিলে নিয়ে আসতে হবে তুই যদি এটা স্থানাঙ্ক এখানে বসাস ভুল হয়ে যাবে কেন কারণ ভর তো এখানে নেই ভর ভর কেন্দ্রে আছে এই জায়গাগুলো বুঝতে হবে এতক্ষণ তোকে করাচ্ছিলাম কি আর জাস্ট কর্নার গুলোতে ভর ছিল মাঝে কোনো ভর ছিল না এই ছবিগুলো ভালো করে দেখ এই ডিফারেন্সটা না বুঝলেই খুব সমস্যা ফিজিক্স তখনই কঠিন হয় যখন মিনিং গুলো না বুঝি এখানে শুধু এইগুলোতে ভর ছিল মাঝে কোনো ভর ছিল না ওই জন্য কি ওদের স্থানাঙ্ক বসিয়েছে কিন্তু এখানে তুই ভেবে দেখ আমি রড নিয়েছি তাহলে তুই যদি এই কোঅর্ডিনেটটা বের করিস আগের মতো এল জিরো এখানে তো আর ভর নেই ভর আছে মিডিলে তখন কি হবে প্রত্যেকের ভর কেন্দ্রে স্থানাঙ্ক নিয়ে নিতে হবে তারপরে ওই একই রকম এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু ডিভাইড বাই মানে কুমিরের রচনার মতো নদীর ধারে নিয়ে আয় তারপরে কুমিরের রচনা লিখে দেবে এই হচ্ছে ব্যাপার এবার করে ফিজিক্স এর মেন একদম মানে টাইপ টু টাইপ কনসেপ্ট বিল্ড করতে হবে নাহলে খুব চাপ করে ফেল কত আছে কি রে তোর হয়েছে ঠিক আছে কত আছে এখন আমার তো বুঝতে পারিস নি এরকম কেউ নেই তো শুভদীপ বোঝা যাচ্ছে তো না বুঝতে পারলে বলবি কিন্তু কারণ সোজা জিনিস না বুঝতে পারলে সাহেব বোঝা যাচ্ছে তো এসছে গৌরব কত এসছে ওয়াইন কেন এল বাই সিক্স এল বাই সিক্স ও তুই এগুলোকে সব ওয়ান ধরেছিস তাই তো ঠিক আছে অপশন তো পেয়ে যাবি কিন্তু এটা তো এল বাই সিক্স এল বাই সিক্স এগুলো এগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড অংশ মানে বোর্ড লেভেলের স্ট্যান্ডার্ড কোশ্চেন এবার আসি এরকম ভাবেই রড দিয়ে মানে আগের গুলো আমি শুধু পয়েন্ট দিয়ে ছিল এবার থেকে রডের কানেকশন এইভাবে রড দিয়ে ধর এরকম একটা রড আছে এল দৈর্ঘ্যের
এরকম একটা রড আছে এল দৈর্ঘ্যের, এরকম একটা রড আছে এল। হ্যাঁ, হ্যাঁ তোর তিনটে এল দৈর্ঘ্যের রড আছে, এটাও এল, কিন্তু ওই আগের মতনই তুই কিন্তু কর্নারের কোঅর্ডিনেট নিতে পারবি না, কারণ এদের পুরোটাতে ভর আছে। এটাও এল, তাহলে তোকে সেই একটা একটা তো জিরো জিরো ধরতে হবে, মানে তুই কোথায় দাঁড়াবি সেটা কিন্তু প্রথম কথা। তাহলে আমি এখানে আছি, এবার তুই প্রত্যেকটা ভর কেন্দ্রের কোঅর্ডিনেট লিখে ফেল, হয়ে যাবে। হ্যাঁ সবাই যাবে। প্রত্যেকের পর এম ধরে নিবি, সবসময় দেবে না একই দৈর্ঘ্য, মানে তো ভর একই। হ্যাঁ মানে তিনটে রড বলে দিল, এইটুকু তোকে বুঝতে হবে। এবার সবসময় যে গিভিং করবে, তার মানে এটাকে যদি আমি ধর 10 এম ধরি, প্রত্যেকটা 10 এম ধরে নেবো, একই জিনিস। তাহলে প্রত্যেকটার পরে এম ধরে নিবি, একই তো রড, আইডেন্টিক্যাল রড তো বলে দিয়েছে। তাহলে সবসময় যে ভর দিয়ে দেবে কথা নেই, দিয়ে দিলে ভালো। কত স্থানাঙ্ক গুলো কত কত এসছে, তারপরে অ্যান্সারে যাবো। এর ভর কেন্দ্র কত দেওয়া আছে, L/2 জিরো, তাই তো। আগের মতো দুটো তো একই রকম হবে, এটা কত হবে জিরো L/2, নাকি না? এইটা স্থানাঙ্ক কত হবে ভালো করে দেখ, L/2 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 L/2, এর ভর কেন্দ্র হয়ে যাবে L/2। ধীরে ধীরে গল্প পাল্টে গেল। এবার ভ্যালু বসে দিয়ে এবার মিলে যাবে। ফিজিক্স করতে গিয়ে যদি মজা না পেলে তাহলে ফিজিক্স করে না, এটা করতে যথেষ্ট ভালো লাগে। এরকম ধরে ধরে না করলে বেকার হবে। হ্যাঁ দৈর্ঘ্য না, প্রত্যেকটা দৈর্ঘ্য এর ভর এম ধরে নেবো, মানে নাও দিতে পারে পরীক্ষায়। হ্যাঁ মোট মাত্র আমি মাঝখানটা, ভর কেন্দ্র মাঝখানেই ধরছি না। তুই প্রথম বল এর মিডিলে গেলি, তারপর এখান থেকে এর মিডিলে গেলে সবাই তো ভর কেন্দ্র পাবি। এর ধরেই তো আছে L/2 L/2 তো হবে, তুই ভেবে দেখ। তুই এটা স্থানাঙ্ক বলবি, প্রথম এটাই হাফ গেলি, তারপর ওটার হাফ গেলি, তবেই তো চলে আসবে। তিনটেই তো আইডেন্টিক্যাল ডট, তাহলে ওর এক্স L/2, ওয়াই L/2। কত এসছে, দুটোই L/3 তাই তো। হ্যাঁ L/3 দুটো কোঅর্ডিনেটই L/3 হয়ে গেছে। এবার এর থেকে একটা সোজা কোশ্চেনে যাবো। কোশ্চেন সবই আছে, খালি সাজিয়ে নিতে হবে। দেখ, হয়নি, মানে এই ছবিটা দেখার দরকার নেই তো, এই কোশ্চেনটা খুঁজি না। কোথায় গৌরব টেরে বেঁকে দেখে নেবে বাবা, তুলে নিয়ে চলে আসি। ওটা কোঅর্ডিনেট ধরে করিস, কোনোভাবে অ্যান্সার মিলে যেতে পারে, কিন্তু আলটিমেট তোকে একটা রড দিয়েছে, সেখানে তুই তার কর্নারে মাছ ধরে নিবি, এটা এটা আইডেন্টিক্যাল ছিল বলে হয়ে গেছে। রুলটা তো ভুল, ভুল দেখ শিখবি না ভালো জিনিস, ভুল শিখবি না। এটা আবার কি, এক এক অক্ষ বরাবর কতগুলো ভর বসানো আছে, 1 কেজি কত দূরত্বে আছে 10, 2 কেজি 20, 3 কেজি 30, এরকম করে n কেজি পর্যন্ত বসানো আছে।
যার কোঅর্ডিনেট কত n0, তাহলে হচ্ছে ভর কেন্দ্রের অবস্থান। বলে এই তো গন্ডগোল হয়ে গেল না, এতক্ষণ কি সুন্দর চলছিল। m1 x1 এটাও তাই, তুই প্রথম m1 x1 m2 x2 এই ফর্মেই বসা, তারপর হয়তো কোনো চেনা ফর্ম পেয়ে যাবি। এটা তো শুধু xcm হবে আগে বল, শুধু xcm, তাহলে m1 x1 m2 x2 প্লাস ডট ডট করে mn xn, এটাকে বসিয়ে দিই ডিভাইডেড বাই টোটাল মাস। টোটালটাকে এইভাবে লিখবি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে n। অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখ, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কেমন যেন আমার বেসিক ম্যাথে ফিরতে হবে, ভুলে গেছিলাম সিরিজ। এটা কত 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে। আমি তো ভাবছিলি যে স্যার এত ম্যাথ করালো কোথায় লাগে, এটা হচ্ছে সেই সিরিজের নর্মাল নাম্বারের যোগ, স্কোয়ারের যোগ, কিউবের যোগ। নিচেরটা তো জানি যে n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে? আচ্ছা সেটা আমি বলে দিচ্ছি, এটা n ইন্টু n প্লাস 1/2, এটা তো টেনে পড়ে এসেছি আমরা, সমস্যা ছিল না। আর উপরেরটা কি ছিল বল, n ইন্টু n ইন্টু 12 প্লাস 1 নয়, মাঝে তো একটা কিছু আছে বল। সৌরভ বেসিক ম্যাথে প্র্যাকটিস করছিস, ঠিকই বলেছো, n ইন্টু n প্লাস 1 বাই 6। বেসিক ম্যাথের খাতাটা খুলে একটু দেখি। ওকে, করিয়ে গেছিলাম। আলটিমেট কোদাল শেখ বা না শেখ, আমি প্রথম অঙ্ক করিয়েছি, তারপর ফিজিক্স শেষ। নাহলে কি হবে, প্রচুর কিছু নিউমেরিক্যাল ছেড়ে যেতে হবে। দেখে নিবি, আর যারা বারবার বলছি বেসিক ম্যাথের ক্লাসগুলো একটু অফ টাইমে দেখে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে, সব করিয়ে গেছে। এবার এখানে ভ্যালু বসিয়ে দে, দেখ অ্যাকচুয়ালি কত কিছু কেটে যাচ্ছে। এটা 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 2 6 কেটে গেল, তাহলে কত অ্যান্সার হবে, মারাত্মক famous। কত বুঝেছো তুমি, ধন্যবাদ। এবার এটা হলো, একটু অন্যরকম আবার একটু থিওরির দিকে যাওয়া যাক। এগুলো তো মোটামুটি বুঝে গেছি, এবার একটু ইন্টিগ্রেশন করবো আমরা। হ্যাঁ, কঠিন নয়, দেখ তুই আজ পর্যন্ত বলতে পারবি যেটা তোকে পড়াতে তো কঠিন লাগে? আমার কথা শোন, পরে ভুলে যেতে পারিস সেটা অন্য কথা, ঠিক আছে? যখন যেটা পড়াচ্ছি সেটা তোর কঠিন লাগবে না, এটুকু নিশ্চিত থাকতে পারে। আচ্ছা আগে একই রকম আমি তোকে অঙ্ক করাবো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং আলটিমেট তুই ওই স্ট্রাকচারটা একবার ভালো করে দেখ। তুই কি বলছিলি m1 x1, আমি লাস্ট লাইন কি লিখেছিলাম ওই লাইনটাই ফিরে আস, সামেশন অফ mi বা mi যাই বল, ডিভাইডেড বাই সামেশন অফ mi, মানে টোটাল মাস মানে কি সামেশন অফ mi। এবার এই টোটাল মাসটাকে আমি ক্যাপিটাল এম লিখে দিতে পারি। এবার এই ওয়ার্কে আমি শিখে গেছি যে বারবার ওই সামেশন না করে আমরা কি করি, কন্টিনিউয়াস ফাংশন ইন্টিগ্রেশন করি। প্রথম কথা হচ্ছে এখানে কে ভেরিয়েবল, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে ভরটা ছড়িয়ে আছে, কোথাও m1, কোথাও m2, কোথাও m3। তাহলে এই ব্যাপারটাকে আমি কি লিখতে পারি, ইন্টিগ্রাল আর ডিএম, ইন্টিগ্রাল আর ডিএম, দ্যাট মাস ইনটু ডিসটেন্স, ইন্টিগ্রাল আর ডিএম। এবার আস্তে আস্তে করে ফাংশন গুলো আসবে, আমরা বসাবো, আগে স্ট্রাকচারটা ক্লিয়ার কর। তাহলে এই জন্য কি হচ্ছে, আরসিএম সমান কি বলছি, আমার m1 r1 m2 r2 ভ্যারিটাকে করছে, মাস প্রথম ডিফারেন্ট, তো মাস তো সমান নয়। তাহলে আলটিমেট আমি তো দুটো ভেরিয়েবল একসঙ্গে লিখতে পারি না। তাহলে আমি কি করলাম, ওই জন্য ইন্টিগ্রাল আর মানে আর ডিস্টেন্সে কত মাস আছে, ডিএম আছে, তার পুরো ইন্টিগ্রেশন মারলে তো পুরোটা বেরিয়ে চলে আসবে। ওকে, এবারে আর ডিস্টেন্সটা কত, আর তুই যেটা সেন্টার অফ মাসের ডিস্টেন্স হচ্ছে কোনো একটা পয়েন্টে আরবিটারি, দেখবো যখন ক্যালকুলেশন করবি এগুলো পরিষ্কার হয়ে যাবে। যেমন প্রথম ফর্মুলা লিখছিলি কিছু বুঝতে পারছিলি না, অঙ্ক করে জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। একই রকম আগে স্ট্রাকচারটা লিখে নে, এক্সসিএম তাহলে কত, আরসিএম কত, ইন্টিগ্রাল আর ডিএম বাই এম, ক্যাপিটাল এম। একই রকম এই চারটে আগে লিখে ফেলতে হবে।
তারপর কোশ্চেনে যাবো এবং হেডিংটা করবি সুষমভাবে বিন্যস্ত বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র নির্ণয়। সুষম এই জন্যই বলা হয়েছে নাহলে ইন্টিগ্রেশন করতে পারে না। সুষমভাবে বিন্যস্ত বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র নির্ণয়। লাগবে না, দেখ। কারণ প্রথম কথা হচ্ছে তুই সারফেস বা ভলিউম ইন্টিগ্রাল তো জানিস না খুব একটা। হ্যাঁ বল। সুষমভাবে বিন্যস্ত বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র নির্ণয়। এবার আলটিমেট আমি যখন থ্রিডিতে লিখছি তখন কি লিখছি, আর সি এম ইকুয়াল টু ইন্টিগ্রাল আর ডি এম ডিভাইড বাই ক্যাপিটাল এম। এবার এগুলোকে যখন ওয়ান ডি তে লিখছিস তখন কত, এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই, জেড এর জায়গায় জেড। সেটাকে লিখে নে। আমি বলছি না এখনই তুই মুখস্থ করে ফেলবো, বুঝে যায়, কারণ যতক্ষণ না তুই ভেঙে ভেঙে তোকে দেখাচ্ছি কেন করছি বুঝতে পারবি না। এটা হচ্ছে বড় কথা। সবার আগে আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে ইন্টিগ্রাল ডিএম বের করা। ডিএম এর উপরে তো ইন্টিগ্রেশন হবে, ওটাই মেন চ্যালেঞ্জ। কতগুলো এক্সাম্পল দিয়ে করালে বুঝতে পারবি যে গল্পটা কি হচ্ছে, কেন লিমিট লাগবে না। এটা হয়েছে তো। এবার আমি আবার এই পেজে চলে যাই, যেমন লিখি তার এবার হেডিং কর বিভিন্ন প্রকারের বস্তুর ক্ষেত্রে ভরের বন্টন। বিভিন্ন প্রকারের বস্তুর ক্ষেত্রে ভরের বন্টন। এবং বিভিন্ন প্রকারের বস্তু মানে কি, আমাদের কাছে ওয়ান ডি, টু ডি, থ্রি ডি আছে। তাহলে প্রথম হেডিং কর ওয়ান ডি, ওয়ান ডাইমেনশন। একদম সিম্পল ডাইমেনশন থেকে যাবো, জিওমেট্রিক্যাল যেমন ফিগার জানি। তারপরে ওয়ান ডি বলতে আমাদের কাছে একটা রডের কথা মনে হয়, রড নিয়ে নে। আগে একটা এল দৈর্ঘ্যের একটা রড নিয়ে নে, একটা ক্যালকুলেশন বুঝে নে, তারপরে বলবি ও এই ব্যাপার, এই নিয়ে এতদিন চলছিল। এবার যখনই ইন্টিগ্রেশনের গল্প আসে তখন কি আমাকে একটা ছোট্ট অংশ কেটে নিতে হবে। রড নিয়ে নে, রডের একটা ছোট্ট অংশ কেটে নিই আমরা। ধর এটা হচ্ছে কত ডিএক্স, যেমন করে আমরা নিই, যেহেতু দৈর্ঘ্য ক্ষতি নেই, এইটুকু আগে এঁকে ফেল। তারপরে আমরা আসবো বাকি গল্প, এবং এই জায়গাটা ভালো করে বুঝবি কেন। এই সেম কনসেপ্ট কিন্তু থার্ড সেমিস্টার যখন কুলম করবি তখন কাজে লাগবে। এখানে যেমন হর দেখছি, ওখানে আধান দেখবো, আর কিছু না। ইলেভেনের অনেক জিনিসই টুয়েলভে ব্যাক করবে, তখন না বুঝলে আবার গৌরব আমার ছাড় খাবে। সবার আগে বল, এটা ওয়ান ডি বলছি মানে এর শুধু দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল নেই, আয়তন নেই। তাহলে প্রথম কথা লেখ, ল্যামডা হলো দণ্ডটির একক দৈর্ঘ্যের ভর। একক দৈর্ঘ্যের ভর। ল্যামডা হলো দণ্ডটির একক দৈর্ঘ্যের ভর। তাহলে একক দৈর্ঘ্যের ভর যদি ল্যামডা হয়, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত? ল্যামডা ইন্টু ডিএক্স। সিম্পল কথা। আমি একক দৈর্ঘ্যের ভর ধরেছি ল্যামডা, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত? ল্যামডা টু ডিএক্স, সেটাকে আমি কত বলবো, ডিএম। এই তো ডিএম, বাকিটা তো এর ইন্টিগ্রেশন হবে। তার মানে অ্যাকচুয়ালি ডিএম এর ইন্ডিকেশন হবে না, কার ইন্ডিকেশন হবে, দৈর্ঘ্যেরই ইন্ডিকেশন হবে। আগে এটা বুঝে দেয়। ল্যামডা সমান কি, এবার তুই লিখতেই পারিস ল্যামডা সমান অ্যাকচুয়ালি কি হবে তাহলে। হ্যাঁ, ওই জন্য ডিএম সমান ল্যামডা ইন্টু ডিএক্স করছে, তাই তো ভালো। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার বোথ সাইডে ইন্ডিকেশন মেরে দেয়, কত মজার ব্যাপার দেয়। ইন্টিগ্রেট
ইন্টিগ্রাল। এখানে তো ল্যামডা কনস্ট্যান্ট, ল্যামডা যদি ভেরিয়েবল দিই, মানে আমি দেবো সেটা তোর চিন্তা করিস না, ল্যামডা যদি ভেরিয়েবল দিই সেটা অন্য কথা, এখন কনস্ট্যান্ট। এবার দেখ, এবার লিমিট বুঝবো, ওই জন্য আমি ফাইন্ড ওখানে লিমিট মারি, বিভিন্ন কেসে লিমিট পাল্টে যাবে। তাহলে এবার লিমিট কত হবে বলে, এইটা টোটালটা ক্যালকুলেশন করতে গেলে 0 টু এর লিমিট দিবি না, নাকি না? তাহলে ল্যামডাটা বাইরে চলে গেল, এবার এটা তো ইন্টিগ্রেশনে কিছু নেই, পুরো রডের দৈর্ঘ্যটাই বেরোবে, তাহলে কত বেরোবে এল। ক্যালকুলেশন, এটা কেন ক্যালকুলেশন করলাম এটাই তো লিখছিলাম, ল্যামডা সমান এম বাই এল। কিন্তু আমি ক্যালকুলেশন থেকে দেখালাম তোকে, দরকার ছিল না ক্যালকুলেশন করা, ভেবে দেখ, ওটার মোট ভর যদি এম হয় তাহলে এম বাই এল করলেই তো ল্যামডা আসবে, নাকি না? মোট ভর যদি এম হয়, গৌরব বুঝতে পারছিস কিনা না পারিস, এটা এত ইন্ডিকেশন করার দরকার ছিল, এর মোট ভরে মোট দৈর্ঘ্য কত এল, তাহলে ল্যামডা সমান কি হবে, তুই তো বলছিস একক দৈর্ঘ্যের ভর, দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিবি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি এটা ইন্ডিকেশন করার দরকার ছিল না, কিন্তু আমি বেসিকটা তোকে ভেঙে দেখালাম যে কিভাবে আসছে। ডাইরেক্ট আমি লিখে দিতে পারতাম ল্যামডা সমান এম বাই এল। কি রে, কি হচ্ছে পিছনে, কি সমস্যা? এই মিস বাবুল কি গন্ডগোল পাকাচ্ছিস? তাহলে বল দেখি, দেখে দেখে বল এইটা কি হবে, এটা বোঝা গেছে তো? স্ট্রাকচারটা খালি মনে রাখ, এই স্ট্রাকচারটা মনে রাখলেই হবে, ইন্ডিকেশন আর করবো না, আমি একটা দেখালাম। তার এবার আমি একটা বৃত্ত নিচ্ছি, বৃত্ত নয় বেশ, রিং। এটা তো 1D, রিং মানে কি 2D নয়, রিং 1D। বোঝা গেছে গৌরব? কারণ তুই কিন্তু ভাত খাস ডিশে করে, রিং এ নয়, 2D। তোকে যদি কালকে বলা হয় যে ভাত খেতে দিল, একটা রিং দিয়ে মাঝখানে ভাত খেয়ে দিল, ঠিক আছে? তাহলে রিং হচ্ছে 1D, এটা রিং। ব্যাসার্ধ বলে দিয়েছে কত, আর। তাহলে বল এর ক্ষেত্রে ল্যামডা কত হবে, বা এম কত হবে, বেশি ল্যামডা ছেড়ে দে, এর ভর কত হবে? স্ট্রাকচার তো ল্যামডা ইন্টু এল, তাহলে কেন তুই ইন্টিগ্রেশন করতে যাবি? তাহলে এর ক্ষেত্রে কত লিখবি, এম সমান ল্যামডা ইন্টু এল, এল মানে তো পরিধি, লজিক শেখ, ম্যাজিক হয়ে যাবে। তাহলে এম সমান ল্যামডা সমান আমি কি বলছি, ভর বাই দৈর্ঘ্য, তাহলে একটা রিং এর দৈর্ঘ্য মানে কি, তার পরিধি, হয়ে গেল। হ্যাঁ, আসছি, সবই আসছি, তোকে আমি 1D থেকে পরপর যাচ্ছি, তুই চাপ নিচ্ছিস কেন? আজ পর্যন্ত কিছু হয়েছে যে কিছু ছেড়ে গেছি আমি? কিন্তু তোকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, তবে বুঝতে পারবি। এখনই যদি তোকে আয়তনে নিয়ে চলে যাই, তোর মাথা খারাপ হয়ে যাবে। 1D বুঝলে তবে 2D পারবে। এবারে 1D তে তো দুটো জিনিসই আসবে, রড হতে পারে, রিং হতে পারে, বাকি সবই 2D। এবার 2D তে যাবো, ঠিক আছে? এটা হয়ে গেলে এবার হেডিং কর 2D। দেখ এবার আমি কেস গুলো দেবো, তোরা ফটাফট লিখে যাবি। 2 ডাইমেনশন, 2D মানে আবার এই বলবে কি 2D, এটা কি জিনিস, এইটাকেই খালি ফলো করবো। এখানে দেখ ডিএম ইকুয়াল টু কি লিখেছি, ল্যামডা ডিএক্স। তাহলে যখন 2 ডাইমেনশনে লিখবি, আমাকে বল এটা কি হবে, অন্য কিছু একটা পেরিমিটার আসবে এখানে, তাহলে প্রথম লেখ সিগমা হলো, এটাকে সিগমা দ্বারা ইন্ডিকেট করা হয়, সিগমা হলো একক ক্ষেত্রফলের ভর। 1D তে দৈর্ঘ্য দেখছিলাম, 2D তে কি দেখতে হবে, ক্ষেত্রফল। সিগমা হলো একক ক্ষেত্রফলের ভর। ওকে, তাহলে সেটাই যদি হয় স্ট্রাকচার ফলো কর, তাহলে এম ইকুয়াল টু কি হবে, আমি ইন্টিগ্রেশনে যাচ্ছি না, তাহলে সিগমা ইন্টু ক্ষেত্রফল, নাকি না? স্ট্রাকচার ফলো কর, আর সিগমা সমান তো এম বাই এ, তাহলে এম সমান কি হবে, সিগমা ইন্টু ক্ষেত্রফল। তো ইন্টিগ্রেশনে যাওয়ারই দরকার নেই, আমি খালি এসছে কি হবে একটা দেখিয়েছিলাম, দরকার নেই। তাহলে এম সমান সিগমা ইন্টু এ। এবার আমাকে ক্ষেত্রফল দর বের করতে দিত, রিং এর ক্ষেত্রফল পাওয়া যায় গৌরব, একটা রিং এর ক্ষেত্রফল হয় কি হয় না? একটা রিং এর ক্ষেত্রফল গৌরব হয় কি হয় না? হ্যাঁ, কি রে, টেনশনে পড়ে গেলি তুই যে? মানে রিং এর ক্ষেত্রফল মানেই তখন ওকে ডিস কল্পনা করে নিস,
ক্ষেত্রটা মানে কোনটা? ওই তলটাই। তাহলে এটাকে 2D ভাবলেই হয়। তাহলে এটাকে যদি 2D ভাবিস, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল যেটাকে বলি বেসিক্যালি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি ছিল? তার মানে এটার যদি এম বের করতে যাস কি হবে? এটার এম বের করতে গেলে তখন এটাই তো ডিস। তাহলে এটার ভর যখন বের করবি, তখন তো তুই আর পেরিমিটার নিতে পারবি না, তোকে পুরো ক্ষেত্রটা নিতে হবে। তাহলে এর ভর কি হবে? এম ইকুয়াল টু সিগমা ইন্টু পাই আর স্কয়ার। আমারই কি আছে, ওই ইন্টিগ্রেশন থেকে ভয় পেয়ে যাচ্ছিলি, ইন্টিগ্রেশন বসাবোই। কখন বসাতে হবে? যখন ল্যামডাটায় আবার এক্স এর ফাংশন দিয়ে দেবে। সবসময় এরকম চালাকি করলে হবে না, ঠিক আছে? আর এটাকেই যদি আমি ধরে নিই একটা গোলক, গোলকের তো ক্ষেত্রফল হয়। গোলকের তো 2D আছে, 3D আছে। আয়তনে গেলে 3D, আর ক্ষেত্রফলে গেলে কি 2D। তাহলে ওদের সমগ্র তলের আমি ক্ষেত্রফল করবো গোলক, ওটাও তো 2D। তাহলে তখন কি হয়ে যাবে? কি হয়েছে আমাকে? হ্যাঁ, আচ্ছা আমি যাচ্ছি। তাহলে এটার জন্য কি হবে? 4 পাই আসবে নাকি না? গোলক নিয়েছি তো, এটা গোলক লিখছি তো। যখন ডিস ছিল তখন কি পাই আসবে, গোলক নিয়েছি 4 পাই আসবে নাকি না? কিছু নেই। এবার চলে যা 3D তে, ফটাফট করতেই পারবে। 3D মানে কি, গোলকের ক্ষেত্রে বলেই যাবো, মানে আয়তনে। তাহলে 3D তে কি করা হয়? না, 3D তে আমরা সবসময় কনসিডার করি কি, এখানে যেমন বললাম একক ক্ষেত্রফলের ভর, ওখানে কি হবে? একক আয়তনের ভর। নামটা পাল্টে যাবে। তাহলে লেখ রো হলো একক আয়তনের ভর। রো হলো একক আয়তনের ভর। তাহলে এম সমান কি লিখবো বল? রো ইন্টু, তাহলে মোটামুটি একটা গোলক নিয়ে নে। প্রথমে গোলকই এঁকে ফেলি, তাহলে এটা গোলক এঁকে ফেল। তাহলে তখন এম সমান কি লিখবো? যখন আয়তনের গল্প চলে আসবে, তখন এম সমান কি হবে? তাহলে আয়তন কখন আসছে তুই তাহলে আলাদা করে লিখতে পারিস। আগেরটা কি ছিল? বেসিক্যালি আমরা কি বলি, ধর ফাঁকা গোলকের বাইরের তলটা খালি দেখছিস, তাহলে ভরটা পুরোটা বাইরে আছে। তাহলে এর ক্ষেত্রে কি যাবে? রো ইন্টু বাই আর কিউ। কি রে, গোলকের আয়তন ভুলে যাচ্ছিস যে? গোলক ছাড়া আর কি দিতে পারে? মানে সব জিওমেট্রিক্যাল ফিগারই আসবে, যদি চোঙ নিতে পারিস। এটা গৌরব বলো, চোঙের আয়তন কি ছিল? চোঙের আয়তন কি ছিল? পাই, পাই আর স্কয়ার, এই একদম। বল না, তুই ভয়ে ভয়ে বলিস কেন? এই, মানে এরকম এর বাইরে আর কি জিওমেট্রিক্যাল ফিগার দেবে তোকে? সবই করিয়ে নিলাম। ওকে, আমি শুধু ডিএম বের করানো শেখালাম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এক্সিএম বের করিনি, তাই না? এক্সিএম ওয়াইসিএম বের করা হয়নি, শুধু ইন্টিগ্রাল ডিএমটা ছিল। এটাকে বুঝতে হবে। এবার আমি যাচ্ছি কোশ্চেন। এর হয়ে গেছে তো? লেখা হয়নি কারণের পাঁচের দিন দেখা গেছে না? শুভদীপ চলছে এখন? আচ্ছা ঠিক আছে, এখানে আমি পাঁচের ছবি আঁকবো।
ধর একই কোশ্চেন, এইটা আমি ডিএম নিলাম, এই পোর্শনটা, এই যে এক্সটা কি, তাহলে এইটা কত ডিস্টেন্সে আছে, এক্স ডিস্টেন্সে। ওই তুই করছিলি ইন্টিগ্রাল এক্স ডিএম, এক্সটা কি অ্যাকচুয়ালি যে পোর্শনটা আমি নিয়েছি মাসটা, সেটা অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে, এটা আমাদের অ্যাক্সিস এক্সটা। না এক্স এক্স যদি ঘুরিয়ে ফেলবি ভাবি এটাকে অন্য নাম দিয়ে এবি দিয়ে দে, তাহলে এবি একটা অক্ষ, যেই অক্ষ থেকে আমি যে ডিএমটা নিয়েছি সেটা ওই ওই ইন্টিগ্রেশনের ফর্মটা এবার বুঝতে পারবি এটা কত দূরত্বে আছে, এক্স দূরত্বে আছে। এবার যদি এর ভর কেন্দ্র তুই বের করতে চাস তখন কি হবে, ওই স্ট্রাকচারে চলে যায়। তাহলে আমার স্ট্রাকচার কি ছিল বল, ভর কেন্দ্র, এটা তো শুধু এক্সই বের হবে, মানে একটাই অক্ষে আছে দেখ 1D। তাহলে আমি পড়ে এসেছিলাম কি বল, এক্স সি এম ইকুয়াল টু, তাহলে কি হবে 1/f ইন্টিগ্রাল এক্স ডিএম। এবার তুই নিজেই পড়েছিস বল, ডিএম সমান কত, ল্যামডা ডিএক্স, ডিএম সমান ল্যামডা ডিএক্স, তাহলে 1/m এক্স ল্যামডা ডিএক্স, ল্যামডা তো কনস্ট্যান্ট, বাইরে বের করে দে, ল্যামডা বাই এম। এটা ইন্টিগ্রেশন করবি কোথা থেকে কতটা, এটা যদি 0 হয় এটা কত হবে এল, লিমিট কি আসবে 0 টু এল এক্স ডিএক্স, নাকি না? তাহলে আলটিমেট কি আসছে, এটা যদি তুই ক্যালকুলেট করিস কত আসবে, হ্যাঁ এখানে ল্যামডা বাই এম যেমন ছিল থাক, পরে বুঝতে পারবি ল্যামডা বাই এমটা কত আসবে সেটাও। তাহলে ল্যামডা বাই এম যেমন ছিল এটা থাক, এটা কত হচ্ছে বল, এক্স স্কোয়ার বাই 2, এটা সবাই বুঝি তো, পাওয়ার 1 বেড়ে যাবে সেটা দিয়ে ভাগ হবে। তাহলে লিমিট যদি 0 টু এল বসিয়ে দিস কত আসবে, ল্যামডা বাই এম ইন্টু এল স্কোয়ার বাই 2, ওকে। ল্যামডার ভ্যালু কত ছিল, ল্যামডা সমান কত ছিল, m/l, শুরু থেকে লিখে আসছি তো, ওইটাই তো ক্যালকুলেট করলি, ল্যামডা সমান কত, m/l। এখানে যদি বসিয়ে দিস তাহলে শুধু একটা 1/l আসছে, ফার্স্ট নিউমেরিক্যাল বলে আমি একদম ভেঙে দিচ্ছি, পরে পরে বুঝে গেলে তুই এত ভাঙতে যাবি না। তাহলে কত আসছে, তাই তো হয়, এই যে তোকে আমি দেখিয়ে দিলাম, বলে দিলাম যে রডের ভর কেন্দ্রটা ওর মাঝখানে আছে, তুই লিখে নিলি, এটা ক্যালকুলেশন দেখিয়ে দিলাম। তাহলে এল দৈর্ঘ্যের রড হলে তার ভর কেন্দ্র কত দূরত্বে আছে, L/2 আছে, সবেরই ক্যালকুলেশন আছে। এবার তুই প্রথমে অঙ্ক করে নিলি, ধরে নিলি মিটলেই হবে, করে চলে গেলি, ক্যালকুলেশনটা করতে হবে তবে এটা আছে। ওই ল্যামডাটাকে বসিয়ে দিলাম, কি ল্যামডা সমান তো m/l, হ্যাঁ তুই স্ট্রাকচারটা ভালো করে দেখ না, কি ছিল নিচে এম ছিল তো একটা, যে ফর্মুলাটা লিখলি এক্স এম সমান কি ছিল 1/m ইন্টিগ্রাল এক্স ডিএম, এম বলি, এম মানে মোট ভর, মানে এটাকে তুই এইভাবেও লিখতে পারবি, এটা জেনুইন ফর্ম কি জানিস, যত এইভাবে লিখবো নিজেরা কঠিন মনে হবে, এটা অ্যাকচুয়ালি এইটা মোট ভর, মোট ভরটাকে এমই ধরেছি, বসিয়ে দিয়েছি ডিরেক্ট, ওকে। এবার এতটা স্টেপ ভাঙার দরকার ছিল না, আমি আগেই বলছি, শুধু প্রথমবার বলে যাতে বুঝতে পারিস। আর তুই প্রথমে এইখানেই কারবার করে দিতে পারতি, ল্যামডাটা বের করে ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিয়ে 1/l করে দিতি, সমস্যা এখানেই মিটে যেত। আর ল্যামডার ভ্যালু তো m/l, এই সেকেন্ড লাইনে গিয়ে এখানেই আমি যদি 1/l লিখে দিতাম সমস্যা থাকতো না। ফার্স্ট বার বলে আমি শেষে ভ্যালু বসাবো, পরে পরে তখন কি করবি, তোরা আগেই বসিয়ে দিবি, ওকে। কিছু অমূল্য বোঝা গেছে তো, আর ফার নাড়ছিস না কি করবি, তুই তুই বুঝতে পেরেছিস কি না জানো, মানবেন্দ্র বুঝতে পেরেছিস, পরে একটা উত্তর তুই দিবি, সারা বলতে পারছি না। তোর নাম কি জানো, বিক্রম। ওদের নামগুলো এখনো অভ্যাস হয়নি, ওদের নামগুলো 1 মাস ধরে অভ্যাস করেছিলাম, 1 মাস লেগে 1 মাস লেগেছিল নাম মুখস্থ করতে, নাকি বলবো ওরা 3 নাম ফাম ডেকে। হ্যাঁ গৌরবের নামটা মনে ছিল, ফেমাস, কালীনগর যেতে ওর নামে একটা হোর্ডিং দেওয়া আছে, হোর্ডিং হোর্ডিং, ওই ওখানে দেখি একটা টাবলু ফ্লেক্সের হোর্ডিং আছে, তার একটু পরে হচ্ছে ওর হোর্ডিং দেওয়া আছে, গৌরব এন্টারপ্রাইজ। 8D মোড় থেকে ডান দিকে ঘুরে যাবেন, ঘুরে একটা বাঁশ, বাঁশ ছাড়া আসবে, পাশ দিয়ে গেলেই
এবার গিভিং করা যে এতক্ষণ ল্যামডাটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এটা বলে দিয়েছে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি, ল্যামডা 0 ইনটু এক্স। আর ল্যামডা হচ্ছে এক্স এর উপর নির্ভর করে। একই রকম ভাবে তারা ভর কেন্দ্র বের করে হয়, বাদ বাকি সব একই স্ট্রাকচার হবে। আর ছবি ছবি আঁকতে যাচ্ছি না, এবং স্ট্রাকচারটাও এখানে পড়ে করা আছে, তোদের সুবিধা হবে দেখতে। সবই তো একই রকম হবে, শুধু কি হবে, প্রথম ভ্যালুটা যখন বসাবি এখানে কি হবে, ল্যামডা 0 ইনটু এক্স হবে। ল্যামডার ভ্যালু কত, ল্যামডা 0 ইনটু এক্স, তার মধ্যে ল্যামডা 0টা বাইরে বেরোবে, এক্সটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, ইন্টিগ্রেশন করলে এক্স কিউব হয়ে যাবে, কিউব বাই 3। আর কিছু তো চেঞ্জ হবে না। এই স্ট্রাকচারটা ওই জন্য আমি বলেই রেখেছি, যাতে দেখে দেখে করতে পারিস, তুই একটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা ধরে নিলাম না, কোশ্চেনে দিয়ে দেবে যে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 0 এক্স, গিভিং করে দেবে, দিয়ে তোকে রডের দৈর্ঘ্য এল বলে দেবে, ভর কেন্দ্রের অবস্থা নির্ণয় করবে। মানে এতক্ষণ ল্যামডাটাকে কনস্ট্যান্ট ধরছিলাম, ল্যামডাটাও ভ্যারি করছে, কিছু যায় আসে না, একটা এক্স বেড়ে গেছে, সোজাভাবে ভাবলেই তো হয়। পুরো একই রকম ভাবেই সব ভ্যালু বসিয়ে যাবে, শুধু এইখানটা কি হবে, ল্যামডা 0 ইনটু এক্স, ল্যামডা 0টা বাইরে চলে গেল, তাহলে এটা কত, এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশনের রুল অনুযায়ী কি হবে, পাওয়ার 1 বেড়ে যায়, সেটা দিয়ে ভাগ হয়, তাহলে কত হয়ে যাবে, এক্স কিউব বাই 3। তাহলে ওটা এল কিউব বাই 3 হয়ে যাবে, বাইরে একটা এল আছে, কেটে গিয়ে কত, এল স্কোয়ার বাই 3 হবে, তাই না? এল স্কোয়ার বাই 3 না, এখানে এম এরও ইন্টিগ্রেশন করতে হবে, এমটাও তো পাল্টাবে। তা এটা এটা একদম ভেঙে লে, এক্স, এটা কত হচ্ছে, ল্যামডা 0 এক্স ডিএক্স, আর নিচে কি হবে, ডিএম তো, ইন্টিগ্রাল ডিএম তো, তাই এখানেও তো ল্যামডা 0 এক্স বলতে, এটা এক্স, এটা হচ্ছে এক্স। আর এখানে কত হবে, ল্যামডা 0 এক্স স্কোয়ার ডিএক্স, আর নিচে কত হয়ে যাবে, ল্যামডা 0 এক্স ডিএক্স। এটাকে ভাব, কারণ ওখানে এমটা ধ্রুবক ছিল, এখানে কি হবে, ইন্টিগ্রাল ডিএম যখন বসাবি ওখানে তো ল্যামডা 0 এক্স আছে, ওটাও তো এক্স এর ফাংশন হয়ে যাচ্ছে, আগে ভেবে বল, টোটাল এম বসাতে পারবি না। কারণ এই যে ওকে যে বললাম, এই যে স্ট্রাকচারটা, যতক্ষণ ল্যামডা কনস্ট্যান্ট ছিল তুই ভরটাকে ক্যাপিটাল এম লিখে দিচ্ছিস, এখানে ল্যামডা তার কনস্ট্যান্ট নেই, তাহলে এখানে যখন ভ্যালু বসাবি তখন কত, ল্যামডা ডিএক্স, এই ল্যামডার ভিতরে তো এক্স আছে, এইটাই অ্যাকচুয়ালি কত হচ্ছে, ইন্টিগ্রাল ল্যামডা ডিএক্স। ভেঙে খাতায় লেখ না, তাহলে তো বুঝতে পারবি, এটাই হয়ে যাচ্ছে কত, ল্যামডা 0 এক্স ডিএক্স। তার মানে কি, এটাকে ডিরেক্ট আর এম বাইরে বের করতে পারবো না, এটারও ইন্টিগ্রেশন হবে, এটা কত হবে, এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাবে, দুটোই ইন্টিগ্রেশন কর, দিয়ে ভ্যালু বের কর। যখনই ল্যামডা এক্স এর ভেরিয়েবল হয়ে যাবে তখন মোট ভর তুই লিখতে পারিস না। এবার সেটা বুঝেছিস, গল্প করছিলে তখন, কোনটা বুঝতে পারিসনি বল, বলবি তো যদি বুঝতে পারিসনি কোনটা, না এরকম দেখালে কি করাবে, নামটা বল, ঠিক আছে? হ্যাঁ, এরকম কেমন হয় জানিস তো, দেখ কোথাও কোথাও খেতে গেছিস ধর পড়াশোনার ওখানে, অনেক খাবারের নাম জানিস নি, তখন দেখবি আর কি বলবি, আঙুল দিয়ে দেখা দাও, এইটা দাও, ওইটা দাও, তোর মস্ত সেরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনটা, আগেরটা বুঝেছিলি, না এটা বুঝতে পারিস, বুঝেছিলি, আচ্ছা এটা আমি একদম ধরে ধরে করাচ্ছি। বড় বড় রেস্টুরেন্ট এরকম হয়, একবার ময়দানেই আছে, দিল্লি খাস বলে একটা রেস্টুরেন্ট আছে, আর গেছি, মেনু কার্ড দিয়েছে, নর্মাল মেনু গুলোকে এমন করে লিখেছে, তার নাম উচ্চারণ করাই মুশকিল হয়ে যাবে বলবো, ঠিক আছে? আর ডিশ গুলোকে সেই মানে দিল্লি খাস বলে একদম সেই মোগল আমলের সেই খাবার দাবার দিয়ে লিখেছে। এই পুরোটা আমি করে দিচ্ছি ক্যালকুলেশন, ঠিক আছে? এই যে সব মুছে দে, ফার্স্ট স্টেপ থেকে করছি, যাদের যা ডাউট আছে, কোথাও গন্ডগোল হলে আমাকে সঙ্গে সঙ্গে বলবো। এক্সিএম ইকুয়াল টু ইন্টিগ্রাল, ওপরে কি হবে বল, এক্সডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ডিএম। দেখ, ফার্স্ট লাইন ইকুয়াল টু, পরের লাইন এক্স ডিএম সমান কত, ল্যামডা ডিএক্স, নিচে ল্যামডা ডি, সমস্যা নেই। নেক্সট লাইন
ল্যামডার ভ্যালুটা আবার বসিয়ে দেবে। হ্যাঁ, এবার যখনই এই ভ্যালুটা বসিয়ে দিবি, এটা 0 টু এল বসিয়ে দিবি। এবার দেখ, ল্যামডার ভ্যালু যদি বসিয়ে দিস, তাহলে এটা কত হচ্ছে দেখ, এক্স স্কোয়ার ল্যামডা 0 ডিএক্স। আর নিচে কত হয়ে যাচ্ছে, ল্যামডা 0 এক্স ডিএক্স। এই লাইন পর্যন্ত বুঝতে পারবি না? হয়ে গেছে তো? এবার ক্লিয়ার? এবার তুই ল্যামডা 0টাকে বাইরে বের করলে এমনি ওটা কেটে যাবে। দেখ, ওপর নিচে দুটোতেই বেরোচ্ছে, ল্যামডা 0 থাকবে না। তাহলে উপরে কত হচ্ছে, এক্স স্কোয়ার ডিএক্স মানে কত হয়ে যাবে বল? আর 0 টু এল লিমিট বসালে আমি একদম এটা এইটুকু অন্তত বুঝতে পারি। এল কিউব বাই 3 হবে। আর নিচে কত হয়ে যাবে, এল স্কোয়ার বাই, এক্স ডিএক্স করলে কত, এক্স স্কোয়ার বাই 2। একদম আমি এলটা বসিয়ে দেখাচ্ছি। ইন্টিগ্রেশনে বারবার বলছি, ওই ইন্টিগ্রেশনটা শুরুতে হয়নি না তোর, কথা বলছে পাওয়ার যা থাকবে এক বেড়ে যাবে, সেটা দিয়ে ভাগ হবে। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ছিল এক্স কিউব বাই 3। আর নিচে কত ছিল, এক্স ডিএক্স ছিল, তাহলে কত, এক্স স্কোয়ার বাই 2। এক্স এর ভ্যালু তো এল, বসিয়ে দিয়েছে। তাহলে কত আসছে বল, 2 L/3। বোঝা গেছে? এবার একটা দেবো যেটা তোরা করবি আবার। কেউ বুঝতে পারিস না এখনো আছিস? হয়ে গেছে তো? এবং যেটা বলি তোকে বারবার বলছি, ফিজিক্স এর গন্ডগোলটা কোথায় হয়, এই যে বুঝে গেলি সুন্দর, বাড়িতে গিয়ে সেই ইতিহাস পড়ার মতো খাতাটা খুলে পড়তে থাকি। এই জায়গা থেকে আগে বেরো, এইগুলোকে আবার খাতায় তুলে তুলে নিজেরা প্র্যাকটিস কর, দেখে দেখে প্র্যাকটিস কর। ফিজিক্স সব ভাবে পড়া যায়। তাতে এটা সিনেমা দেখছিস, ভালো কথা, সিনেমা চালিয়ে দে, দেখে দেখে খালি রাফ খাতায় লিখতে থাক। এটা হচ্ছে ফার্স্ট দরকার। করে খাতা ধরে পড়া হয় না। খাতা ধরে পড়িস বলে কি পরীক্ষার সময় নামাতে পারিস না, সব মাঝে আটকে যায়। ফিজিক্স পড়ারই কোনো জায়গা নেই। খাতা পেন নিয়ে, আমি শুরুর দিন থেকে বলছি, একটা কেজি দরে পেপার পাওয়া যায়, অত দামি খাতাও কিনে লাভ নেই। কেজি দরে যে পেপার পাওয়া যায়, 1 কেজি খাতা কিনে নিবি, পিচ বোর্ডে মেরে রাখবি কাগজ, খালি দেখে দেখে লিখতে থাক। এর এর কোনো বিকল্প নেই। ফিজিক্স তবেই দেখবি কন্ট্রোলে আসবে। জাস্ট কেয়ার খাতা রাখ, রাফ খাতা ধর, দেখে দেখে নি, গান চালিয়ে দে, গান শুনতে শুনতে কর, কোনো অসুবিধা নেই। আর আমি যেটা করেছি সেটাকে আবার রিভাইজ করছি। দেখে দেখে তুই 2 বার 3 বার যখন প্র্যাকটিস করে নিবি, দেখবি কোশ্চেন দেখলে উত্তর বেরিয়ে চলে আসবে। এটা হচ্ছে বড় কথা। এই ভুলে গেছি জায়গা থেকে বেরোনোর একটাই লাইন, এর পড়া হয় না এরকম। এই ইতিহাস বাংলা নয়, খাতা ধরে পড়বি। নেক্সট কোশ্চেনে আসি, এটা তাহলে নিজেরা কর। ল্যামডা ইকুয়াল টু শুধু দিয়ে দিচ্ছি, বাকি তো আর কিছু বলার নেই। এইটা দিয়েছে, রডের দৈর্ঘ্য একই রকম এল, তাহলে ভর কেন্দ্রের অবস্থান বের কর, একদম ধীরে সুস্থে করবি। এই স্ট্রাকচারটাই ফলো হবে। পরের দিন একটা মজাদার জিনিস হবে। পরের দিন হচ্ছে নৌকাতে করে আমরা যাব নদীতে, মিসবাহুর মিসবাহের গার্লফ্রেন্ড সব যাবে একসাথে। হ্যাঁ, করে নেবে, কল্পনা করতে করতে। কল্পনা করতে ক্ষতি নেই তো, নাকি বলবি? একটু বড় ফর্ম হবে, ভয় পাওয়ার কিছু নেই।
সাহস করে ক্যালকুলেশন করে যাবে। যেমনই যা টার্ম আসবে বড় ফর্মে আসবে, উত্তরটাও বড় ফর্মেই আসবে। সাহসের সঙ্গে ক্যালকুলেশন করে যাবে। সাহস করে শেষ পর্যন্ত যেতে হবে। এ প্লাস বি, হ্যাঁ এ বি যেমন বাইরে আসবে আসবে, ওটা তো আলাদা করে দুটো ইন্ডিকেশনে ভেঙে যাবে, অসুবিধা কি? ওটার সঙ্গে মনে রাখবি উপরে একটা এক্স গুণ হবে আর নিচে ওটাই থাকবে, এই তো ব্যাপার। আর উপরে যখন যাবি তখন কত, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স হয়ে যাবে। এটা ইন্ডিকেশন করলে এ এক্স কিউব বাই 3 প্লাস বি এক্স স্কোয়ার বাই 2, এই স্ট্রাকচার আসবে। এবার এল বসিয়ে দিবি। আর নিচে কত হবে, এ এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি এক্স। এবার এল এর ভ্যালু বসিয়ে ওটা আবার উপর নিচে যোগ করবি। সাহস করে এগুলোই দেখবি মিলে গেছে। এর একটা অঙ্ক যখন বড় ছোট অ্যান্সার মিলে যাবে, ভালো লাগবে, তাই না? করে ফেল, তারপর না দেখা। পছন্দ করেছিস? দেখ কত দূর গেছি দেখে বল সাহস করে। উপরে বললাম এক্স টা গুণ করে দিবি, তাহলে আলটিমেট কত আসছে, এটা এ এক্স কিউব বাই 3 প্লাস বি এক্স স্কোয়ার বাই 2, সেখানে এল বসিয়ে দিয়েছি দেখ। আর নিচেরটা কত আসছে, এ এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি এক্স, এখানে এল বসিয়ে দিয়েছি। এবার তো খালি যোগ করে দাও, এখানে তো আর কোনো ফিজিক্স নেই। বললাম তো সাহস করে এগোতে পারলেই অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে? এবার তো নর্মালি আমি যোগ করে 2 আর 3 ওখানে 1 এর 3 বের করে দিয়েছি। এটা কি করে এলো? এই তো, তুই যদি এটা করিস এ এক্স ডিএক্স, এটা কত হবে, এক্স স্কোয়ার বাই 2। আর এটা বি ডিএক্স মানে কত, শুধু বিএক্স হবে। এবার এক্স এর জায়গায় এল বসিয়ে দিয়েছি। এবার এটাকে যোগ করে দিয়েছি, এটাকেও যোগ করে দিয়েছি। তারপর রেশিও করে দিলে কি, একটা 1-এর 3 থাকছে নিচে খালি, এই 1-এর 3টাকে বাইরে বের করে দিয়েছি। তাহলে কত, এইটা বাই এটা। এবার দুটো থেকে যতটা কমন নেওয়া যায়, 3টা তো নিচে গুণ করে দিয়েছি, আর দুটো থেকে কতটা কমন নেওয়া যায়, ওপর থেকে একটা এল কমন নিয়েছি, নিচ থেকে একটা এল কমন নিয়েছি, এর বাইরে তো কিছু করতে পারে না। ওপর আর নিচে একটা করে এল কমন নিয়ে কেটে দিয়েছি। দেখো এটা উপরেরটাই ফিজিক্স, ফিজিক্স প্রথম লাইন, তারপরে ম্যাথমেটিক্স, তারপরে এটা তো ক্লাস 7-8 অঙ্ক। ওই ওই অত বড় ফর্মেলেই প্রথম যখন করবি কি হয়, অ্যাকচুয়ালি পরীক্ষার হলে ঘাবড়ে যাবে যে এইটা অনেক ভুল করে ফেলি। একটু সাহস দেখাতে হবে কিন্তু। যারা করিস নি তখন করে ফেল। বুঝতে পারিস এরকম কেউ নেই তো? হ্যাঁ, কোনটা কোন লাইনটা বল, ঘুরিয়ে একটু কথা বল। এই লাইনটা, এটা, আরে এইটাকে তুই পাটে পাটে ভাঙ, মানে এই ইন্টিগ্রেশনটা সমান কি, দেখ ইন্টিগ্রাল এ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রাল পি এক্স ডিএক্স, এরকম করে ভেঙে লিখবি যদি বুঝতে না পারবি। এবার দুটোকে আলাদা করে ইন্টিগ্রেশন করা হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার ছিল মানে কত, এক্স কিউব বাই 3, এখানে এক্স ছিল মানে কত, এক্স স্কোয়ার বাই 2, এক্স এর জায়গায় এল বসে গেছে। আবার নিচেরটা একই রকম তুই ভেঙে ভেঙেই লেখ না, তাহলে ইন্টিগ্রাল কি হবে, এ এক্স ডিএক্স প্লাস পি ডিএক্স। তাহলে তোর তো শুধু লজিক এটা, এখানে এক্স আছে, তাহলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই 2, আর এখানে কিছু নেই, তাহলে এক্স চলে আসবে। তাহলে এই জন্য কত, এ এল স্কোয়ার বাই 2 প্লাস পি এম, বাকিটা তো শুধু যোগ।
বোঝা গেছে না? যায়নি? গেছে তো? সাহেব, বুঝেছিস? সাহেব প্রতিদিন এখানেই বসবে, এখানে বসলে তবু সাহেব একটু পড়াশোনা করে। না না, ওইদিকে বসলে বকতে থাকে। না না, ও ডিগ্রি লিখছে তো সব। যাই হোক, করছে তো তবুও আমার, ঠিক আছে। কোথায়? পাশের বাড়ির ছেলে। সবসময় তুই ভালো ছেলে, তুই তার পিছনে লাগ। না না, সাহেব ভালো। যত বজ্জাত হচ্ছে এই গৌরব। হয়েছে। এর সাথে সবার। হ্যাঁ, এটা করে নিলাম। এবারে এর থেকে এটা সোজা দিচ্ছি, মনে হবে ভালো। মানে সবসময় দেখবি কঠিন কঠিন মনে হচ্ছে, এর থেকে এবার এটা সোজা দিচ্ছি, তাহলে মনে হবে হ্যাঁ, পেরে গেলে। কারণ আর সময় আছে, মানে এটাই শেষ নয়। আবার শেষ ভালো সব ভালো বললে আবার তোর আবার সিরিয়াস দিন নিয়ে নিস। তখন গৌরব বলবো এটাই তাহলে শেষ। দেখ গুছিয়ে বলবো। তাহলে গৌরব কি বল, আজকের ক্লাস কেমন লাগলো? হ্যাঁ? সোজা না করি? এটা করে বার। রডের দৈর্ঘ্য এল। হ্যাঁ, আগের থেকে তো এটা সোজা। আগেরটা তো অনেক কঠিন ছিল, কতগুলো ফর্মে ভেঙেছিল। তো এটা এটা এবার মনে হবে ঠিকঠাক। এখানে কিন্তু কনস্ট্যান্ট ল্যামডা জিরো এল স্কোয়ার দুটোই কনস্ট্যান্ট। মানে ল্যামডা জিরো বা এল স্কোয়ারটাকেই বাইরে বের করে দেবে। লিমিটটা জিরো টু এল মারবে। ধীরে সুস্থে কর মাসুম, কথা না বলে কর। পড়াশোনা করে ফেললি ভাব দেখবি। এই মাত্র একটা খাতা শেষ হবে নাকি? প্রতি মাসে একটা করে যেন খাতা থেকে, নাহলে কি পড়াশোনা? ফিজিক্স খাতা। ফিজিক্স খাতা সবারই ভালো মতো শেষ হয়েছে, বললে হবে না। ম্যাথের থেকে বেশি হবে না হয়তো। ম্যাথের পরে যেন ফিজিক্স খাতা। নামটাই তার সাহেব। পিসভাগের উত্তর বল। তুই সাহেবের সাহেবের পিছনে লাগা ছাড়। কোন দিন রাস্তায় পিঠে পেটাবে বুঝতে পারবি। ওই অন্ধকার রাস্তা দিয়ে তো বাড়ি ফিরিস। তোর পেটাবে রাস্তায়, বুঝতে পারবি, ভয় ভয় থাকে। ওই যে যাওয়ার পথে চা দোকানটায় ঢুকিস। আমি বলার পর থেকে ঢুকিস। অন্য কোথাও নিয়ে যেতে চাই। সাহেবের খবর রাখবি তো। তোর পাড়ার ছেলে খারাপ হয়ে গেলে তোর বদনাম হবে। এসে TL/4 একদম ঠিক আছে। তুই ভয় ভয় বলছিস কেন মানুষকে? TL/4। কে দেবাশ্রিতা, কি ব্যাপার? আর তুই বুঝতে পারছিস তো সত্যি? করে ফেলতাম। দেখ, ওই জন্য তো আমি একটা গ্যাপ রেখে দিলাম, মানে এটা শেষের দিকে মিললে একটু ভালো লাগবে। সবগুলো পাচ্ছি না, কেমনটা লাগছে না? একটা কঠিন করে নিয়ে একটা সোজাতে শিখি। সবসময় তো কনফিডেন্স ভেঙে লাভ নেই। কি অঙ্কনে এখন আসেনি? মিসবাউর এসছে। এর পরের মানে এই টাইপটা শেষ করে পরের একটা টাইপ দেখি, আজকে ছুটি দেবো, দিলে পরের দিন আবার ভুল করে অঙ্ক করতে হবে।
লাবণ্য এসছে নাকি? ঠিক আছে, পরের শুক্রবার এক্সাম বলা থাকবে তো। শুক্রের পরে অধুনা যখন বললো পরের শুক্রবার, আমি তাই পিছিয়ে দিই। আর তারপরে সিলেবাসটা অনেক বড় হবে, পুরো লজ অফ মোশনটা, মানে নিউটন, ঘর্ষণ, বৃত্তি, ইউনিট ওয়াইজে পরীক্ষা নেব। তারপরে কার্যক্ষমতা শক্তি দিলে বস্তুর ঘূর্ণন একসাথে নিয়ে নেবো ক্লাস, তারপর তো ফুল টেস্ট শুরু হবে। আগস্টের মাঝখান থেকে ফুল টেস্ট শুরু হবে। এতদিন যা টুকাটুকির করে নেয়, ফুল টেস্ট শুরু হলে 4টে করে সেট থাকবে, টুকাটুকির কোনো জায়গা নেই। পরিষ্কার হবে। ওখানে একদম সলিড নাম্বার বেরিয়ে আসবে। আর ধর এখান থেকে যাবে, এরকম আড়াআড়ি বসা যাবে না, সব সামনের দিকে মুখ করে। সুতরাং আশেপাশে পরপর, মানে পরের 3 জনের পরে আবার এক সেট মেলার কোনো ব্যাপার নেই, অত দূরে কথা বলতে পারবি না। প্রপার নাম্বার বেরিয়ে আসবে, সারা বছর কে কি পড়েছে। এটা সবার এসছে না, কারোর আসেনি এরকম আছিস? সবার এসছে তো? কারোর আসেনি তো বল, দেখাচ্ছি। কার আসেনি? গৌরবের আসেনি? এই গৌরবের আসেনি। কারোর যদি আসেনি, লজ্জা পাওয়ার কিছু নেই। যাদের হয়নি একবার দেখে নে। শিখতে গিয়ে লজ্জার কিছু নেই। কারণ গৌরব একদম শেষ অঙ্ক দেবো, আধা গুছিয়ে দিয়েছি নাকি? আজ লজ্জা নেই তো। লাস্ট কোশ্চেন, তুই যদি পারিস তাহলে ছুটে দেবো। আর যদি না ছুটি পাস, তাহলে সবাই গৌরবকে পেটাবি। আকাশ, আকাশের যে মাথা তো গন্ডগোল হয়নি, বুঝে নেবে, পরে করে নেবে, তুই গল্প ছাড়। কেন রে, তুই কারোর সঙ্গে দেখা করার আছে নাকি? সেদিন সেদিন করছিস। আচ্ছা বলে দিলাম তো, লাস্ট কোশ্চেন, যদি গৌরব পারে তবে ছুটি। তাহলে আরো একটা কোশ্চেন। নেই, তোকে আমি বলে দিই, তোকে কিভাবে সাইজ করতে আমি জানি। যেদিন তুই কমিউনিকেশন ঠিকঠাক করবি, সেদিনই তোর সঙ্গে কথা হবে। ওকে আমি শুধরেই ছাড়বো। যেদিন ও পরিষ্কার করে কথা বলবে ক্লাস চলাকালীন, সেদিনই আমি আর কথা বলবো, নাহলে তুই কিছু বলবি আমি শুনতে পাইনি। কি কি বলছিস? কি? সবাই মজা নেবে তুই এরকম করবি, তবে তোকে আমি বদলাবোই। এইভাবে হচ্ছে, এদিকে দেখ, আর গল্প বন্ধ কর। এইভাবে অসীম পর্যন্ত আছে ব্লক। একটা উল্টো দিক থেকে হবে, অসীম পর্যন্ত চলে গেছে। কি বলেছে, তার প্রথমেরটা হচ্ছে, এর ভর ধর এম, আর দৈর্ঘ্য হচ্ছে এল। পরেরটা কি করা আছে, তার অর্ধেকে দেওয়া আছে, তার মানে এটার ভর কত? m/2, দৈর্ঘ্য l/2। তারপরটা তাহলে কত হবে? m/4, দৈর্ঘ্য l/4। এইভাবে অসীম পর্যন্ত আছে। তাহলে বলছে ভর কেন্দ্রের অবস্থা।
প্রথম কি রড আছে মানে আগে ওদের ভর কেন্দ্রটা কোথায় থাকবে তার কোঅর্ডিনেট গুলো লিখে দেবে। পাঁচটা 1D তেই তো আছে। তাহলে এটার ভর তো এম, কিন্তু ভরটা আছে কোথায়? ভরটা আছে কোথায়? মাঝখানে। তাহলে এটার অবস্থান কত বল? L/2 0। আবার এটার ভর কত? M/2। সেটা আছে কোথায়? এর মাঝখানে। এটার কোঅর্ডিনেট কত হবে? আমি পাশে লিখছি, এটার কোঅর্ডিনেট হবে কত? L/4। আবার এটার হাফে আছে এটা। কোন অক্ষ বরাবর? এটা তো এখানে আছে, ওয়াই তে যাচ্ছে কি এক্স এ আছে? প্রত্যেকটা আলাদা করে বসাচ্ছিস। 0,L/2 পাই। এটা এক্স অক্ষেই আছে, তার উপরে ওটা চাপানো আছে, আবার ওটা এক্স অক্ষেই আছে। ওয়াই তে কেন আছে? রডটা কোন অক্ষ বরাবর আছে? এক্স বরাবর। হ্যাঁ, এটার যদি প্রস্থ দেওয়া থাকতো তখন তুই ওয়াই ধরতি, প্রস্থ দেয়নি তো। তাহলে কোঅর্ডিনেট গুলো কি হবে? X,0ই হবে। এটা তাহলে কত হয়ে যাবে বল? L/8 0। এভাবে কন্টিনিউ হবে। এবার সেই একই ফর্মুলা ধরে বসিয়ে দে না। তাহলে এক্সিএম সমান কত? ঠান্ডা মাথায় বসাতে হবে এবার। তাহলে এটা কত? M × L/2, M1 X1 প্লাস পরেরটা কত হবে? M/2 ইন্টু L/4। তারপরটা কত হবে? M/4 ইন্টু প্লাস ডট ডট করে ইনফাইনাইট করে দেবো ডিভাইডেড বাই ভরগুলো। তাহলে কি বলবে? M প্লাস একই না? এই লেখা থেকে আরো সমস্যা আছে? নেই তো। এরপরে দেখবি এটা কিছু একটা সিরিজ চলে আসবে, এপিজিটি দেখা যাবে। প্রথম হচ্ছে এমটাকে কমন নিয়ে কেটে দে। এমটা আউট হয়ে যাবে, উপর নিচে কমন নিয়ে আউট করে দে। আমি একদম শুধু এম কেন কমন নেবো, ভালো করে যদি একটু দেখিস। উপরে ML/2 কমন নেবো। তাহলে কত হচ্ছে? 1 প্লাস 1/4 প্লাস এটা 2 গেলে কত? 1/16। এটা কি সিরিজ আছে? জিপি সিরিজ আছে, ভালো করে দেন। এখানে এম কমন নিয়ে নিলে কত? 1 প্লাস হাফ প্লাস 1/4। দেখে মনে হচ্ছিল অঙ্কটা মারাত্মক, কিছু একটা কঠিন হচ্ছে। এম কেটে দে। তাহলে কত দাঁড়াচ্ছে? উপরে একটা L/2, এটা জিপি সিরিজ, ভালো করে দেখ। সেই এ প্লাস AR প্লাস AR² প্লাস কমন রেশিও বের করছিলাম, দ্বিতীয় বাই প্রথম, তৃতীয় বাই দ্বিতীয়, এবং তার অসীম হলে এস যোগফল কি ছিল? A/1 - তাহলে এখানে এ কত? 1। আর কত? 1/4 করে বাড়ছে, দেখ। তাহলে এটার যোগফল কত হবে? L/2। এটার যোগফল কত হবে তাহলে? 1/1 - 1/4 উপরেরটা। আর নিচেরটা কত হবে? এখানে দেখ এ কত? 1। আর কত? হাফ। হাফ হাফ করে বাড়ছে। প্রথম একটা হাফ, তারপরে 1/4, তার মানে এটা কত হয়ে যাবে? 1/L/2। এবার এটা ক্যালকুলেট করে ফেল না, তাহলেই তো হয়ে যাবে। এগুলো যথেষ্ট কঠিন অঙ্ক, মানে এগুলো যদি পেরে যাস, হয়ে যাক। বাদ বাকি গুলো মনে হবে কি দিয়ে। যথেষ্ট স্ট্যান্ডার্ড বল। আমি বারবার বলছি এগুলো দেখবি একদম। আমি ক্লাসের 60% নিউমেরিক্যাল করাই, মেন্স এর পিআইকিউ। মেন্স মানে তোদের বলে দিই যে মারাত্মক কঠিন একটা ব্যাপার, লোকজন নাকি পরীক্ষা দেয়ই না। এটা সাহিত্য বোঝা গেছে না, জানি না। সাহিত্য গোপদারি কেটে দিলে কি ব্যাপার? ভালোই তো লাগছিল, বেশ একটা সাউথ সাউথ ফিলিং হচ্ছিল। কেউ বললো নাকি? কত এসছে? L/3।
বোঝা গেছে তো? হ্যাঁ, কি বলছিস? 12/3 আসছে? তাহলে আমাকে কোথায় দেখতে হবে? দেখি যে আমার 12/3, আমার তো মনে হয় L/3 হবে। দেখি দাঁড়া, কত আসলে পেয়ে যাবো। আমার 12/3। L/3 হবে, পাশে উত্তরটা লেখা আছে অন্তত না করা লাগবে। আচ্ছা দেখি এখানে কষে দিকে আর দুটো লাইন কি এমন সমস্যা আছে। ঠিক আছে। আর আবার যোগ বিয়োগ শিখতে পারিনি, আবার সেই কুচুরি স্কুলে যেতে হবে। জিজ্ঞেস করে সুবিধা আছে, ডিম দেয়। ডিম নিয়ে এত সমস্যা এখন, ঠিক আছে। মানে লোকজন বলছে ছেলেদের ডিম পাবে না, আর ডিম কদিনে দিত সেটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সপ্তাহে হয়তো একদিন ডিম হতো, বাকি দিন তো সোয়াবিনের ঝোল আর ভাত। ডিম নিয়ে মাথা খারাপ করে ফেলছে, ঠিক আছে। মিড ডে হ্যাঁ, এখন তো তোদেরকে আর মিড ডে মিল দেয় না, না এখনো মিড ডে মিল খেয়ে। মিড ডে মিল কত বলতো, 8 পর্যন্ত তো নাকি 10? ঠিক আছে, এই পর্যন্ত।